বন্ধুরা, চলে এসেছি আজকে ধূমাবতীর পরবর্তী সিরিজটি নিয়ে। আজকে পড়তে চলেছি ধূমাবতীর অভিশাপ, মনীষ মুখোপাধ্যায়ের লেখা। 18 বছর আগে শেষ হয়েছিল এক ভয়ঙ্কর অধ্যায়। মনে হয়েছিল সবকিছু থেমে গেছে, অন্ধকার মুছে গেছে, কিন্তু সময়ের পরতে পরতে ছায়া লুকিয়েছিল। আজ আবার সেই ছায়াই ফিরে এসেছে সাউ পরিবারের জীবনে। বাতাসে ভেসে আসছে রজনীগন্ধার সেই অচেনা গন্ধ, যেন আসন্ন বিপদের পূর্বাভাস। এক ঝাঁক কাকের দল আবার নেমে এসেছে, তাদের ডানার শব্দে কেঁপে উঠছে চারিদিক। আর তাদের সাথে রয়েছে মাতা ধূমাবতীর প্রধানল, যাকে ঠেকানো সহজ নয়। তাহলে চলুন আর দেরি না করে এবার গল্পটা তাড়াতাড়ি শুরু করা যাক। শঙ্খ শুভ্রের অতীত যাত্রা শুরুর গল্প। ট্রেনটা অসম্ভব দুলছে। যখনই আমি ট্রেনে করে কোথাও যাই আর ট্রেনটা যখন দোলে, তখন আমার মায়ের কথা খুব মনে পড়ে। যদিও মাকে আমি কোনোদিনও দেখিনি। বলাই মামা মানে আমার বড় মামা অবশ্য একবার মায়ের ছবি দেখিয়েছিল বটে, কিন্তু সে বহুকাল আগের কথা। তবুও এই দোলার সময় মায়ের কথা বারবার কেন মনে পড়ে কে জানে। আসলে একদম ছোট থাকতে হয়তো মা কোলে শুইয়ে দোল দিতে দিতে ঘুম পাড়াতেন। সেই স্মৃতি বোধহয় ফিরে আসে বারবার। লক্ষ্য করলাম কৃষ্ণ ঘোষের ঘোর ভেঙে গেছে ট্রেনের দুলুনির চোটে। ট্রেনে উঠেই সে ঘাড় গুজে ঝিমিয়ে পড়েছিল। আপার বার্থের উপর শুয়ে থাকা ভদ্রলোক এত তাড়াতাড়ি উপরে উঠে শুয়ে পড়েছেন কেন বুঝলাম না, কিন্তু তার চোখ আমার দিকে। তিনি এক দৃষ্টে চেয়ে দেখছেন আমার হাতের মধ্যমায় রূপো দিয়ে বাঁধানো নীলাটার দিকে। আমরা চলেছি হরিদ্বার। তুন এক্সপ্রেসের স্লিপার ক্লাসে কোনো মতে জোগাড় করা গেছে 2খানা টিকিট। এই টিকিট জোগাড়ের জন্য যে প্রচুর পরিমাণ দৌড়াদৌড়ি করতে হয়েছে তা বলাই বাহুল্য, এবং সেটা করেছে এই কৃষ্ণই। সাধন ভজন তো অনেক করছিলাম, কিন্তু জীবনে শান্তি ছিল না। সারাদিন ভূত প্রেত পিশাচের সঙ্গে লড়াই করার নাম তো আর জীবন নয়। উচ্চতম কিছুর খোঁজ আমাকে করতেই হবে। গুরু অমর ভট্টাচার্য যখন নাম রাখলেন শক্তিতান্ত্রিক, সেই থেকেই যেন চেপে বসেছে এই নেশা। এক আজব নেশা। এর ওর দৌড়ে দৌড়ে ঘুরিয়ে মারে, আমাকেও তো কম ঘুরিয়ে মারল না। মহা সাম্রাজ্য দীক্ষা ভজন তান্ত্রিকেরই বার হয়। আমার সেই দীক্ষা আছে ঠিকই, তবে মার্গ দর্শন হয়নি। ঈশ্বর যে কে তা আর জানা হয়নি। আর এই পিপাসাই আমাকে বারবার ঠেলে দিয়েছে এই ভবঘুরে জীবনের পথে। চা খাবেন নাকি শক্তি বাবা? কৃষ্ণর প্রশ্নে ভাবনার জগৎ থেকে সোজা এসে পড়লাম ট্রেনের কামরায়। আমার দিকে তাকিয়ে রয়েছে কৃষ্ণ। বলছি, চা খাবেন নাকি একটু? আবার প্রশ্ন করলো কৃষ্ণ। তা একটু খেলে মন্দ হয় না, বুঝলে? আমার উত্তর দেওয়ার যতটুকু দেরি, কৃষ্ণ থামালো একটা ফেরিওয়ালাকে, 2 কাপ চা নিল। ট্রেনে সফর করার সময় ভারে চা খাবার মজাটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। আজকাল ট্রেনে চা চাইলেই কাগজের কাপে গুঁড়ো দুধ মেশানো গরম জল ঢেলে দেওয়া হয়, আর তার উপর ফেলে দেওয়া হয় সস্তা চায়ের একটা ছোট বোঝা। তারপর ডুবিয়ে ডুবিয়ে চা বানাও নিজে নিজেই। এ এক বিরক্তিকর ব্যাপার। যখন যা নিয়ম তখন তাই মেনে নিতে হয়।
আমরাও মেনে নিয়েছি। আমি চায়ের ব্যাগ ঢুকোনোতে মন দিলাম। ওদিকে কৃষ্ণ সুরুৎ সুরুৎ শব্দে চা খেতে শুরু করেছে। যে লোকটা নীলা দেখছিল সে এখন অবাক হয়ে তাকিয়ে আছে কৃষ্ণর দিকে। চা খেতে খেতে কৃষ্ণ বলে উঠল, পথ এখনো বিস্তর বাকি শক্তি বাবা, আপনি একটু ঘুমিয়ে নেন না কেন? হাসলাম ওর দিকে তাকিয়ে। আজকাল ঘুম অনেক কমে গেছে। ওকে বললাম সেই কথা। আচ্ছা, ঘুম যখন আসবেই না, আপনি আপনার আগেকার কিছু গল্প বলুন। মানে তন্ত্র সাধনার রাস্তায় কেন বেছে নিলেন আপনি শক্তি বাবা? সেই গল্প শুনতে শুনতে রাস্তা পার হয়ে যাবে। বেটা কৃষ্ণ ঘোষ গল্প শুনতে চাইছে। কষ্ট করে টিকিট জোগাড় করার ধকল সে এমনি যেতে দেবে না। এতটা পথ এখনো বাকি, কি বা করার আছে? তার চেয়ে গল্প করে স্বচ্ছন্দের সময় কেটে যাবে। অজ্ঞতা শুরু করলাম আমার অতীতের আখ্যান। অধীর আগ্রহে কৃষ্ণ ঘেঁষে এলো আমার দিকে এবং অদ্ভুত ভাবে তিনতলার সেই লোকটাও কান খাড়া করলো। যাক, শ্রোতা যত বেশি হবে গল্প বলায় মজা আসবে তত বেশি। আমি শুরু করলাম। আমার জন্ম কলকাতায় হয়নি, দুর্গাপুরে একটা বেসরকারি সংস্থায় চাকরি করতে। আমার বাবা শ্রী মণিরত্ন মুখার্জি। দুর্গাপুর সেই সময় ছোট টাউন হলেও একটা ছোট পরিবারের জন্য ছিল স্বর্গস্বরূপ। আমার বাবা বিয়ে করেন শোভাবাজার নিবাসী আমার মা কনক রায়কে। দুর্গাপুরে কনক আর মণির সংসার জীবন শুরু হলো। অভাব ছিল কিন্তু ভালোবাসা ছিল তার দ্বিগুণ। এইখানে বলে রাখা ভালো, কনক আর মণির বিয়ে হয়েছিল ভালোবাসা করে। মণি তখন দুর্গাপুরে সবে চাকরি পেয়েছে। সে যে মেসে উঠেছে সেই মেসে ছিল বিশাল আকারের এক একটা ইঁদুর। মস্ত ইঁদুরগুলোর হাত থেকে জামা কাপড় বাঁচাতে মণি রবীন্দ্র সরণিতে আসে একটা মস্ত ট্রাঙ্ক কেনার ইচ্ছে নিয়ে। তখনকার রবীন্দ্র সরণি আর চিতপুর এলাকা ছিল অ্যালুমিনিয়ামের বাসনপত্রের ভান্ডার। একটা মস্ত বড় ট্রাঙ্ক কিনে মণি সাইকেল ভ্যানে তুলে চলেছে হাওড়া স্টেশনের উদ্দেশ্যে। এই সময় বাঁধলো বিরাট বিপদ। ট্রাঙ্ক, মণি এবং অন্যান্য মালপত্র সহ সাইকেল ভ্যান পথ চলতি এক মহিলাকে ধাক্কা মারলো। ব্যাস, আর পায়ে কে? লোকজন জড়ো হয়ে মণির ওপর চড়াও হলো। মহিলাকে ধাক্কা মারার কারণে মণিকে দিতে হবে 5,000 টাকা, না হলে যেতে হবে পুলিশের কাছে। মণির তো ঘেমে নে অবস্থা কাহিল। এই সময় ফুটফুটে মিষ্টি দেখতে একটা মেয়ে এসে দাঁড়ালো সাইকেল ভ্যানের সামনে। ভিড় পাতলা হতে শুরু করলো, কারণ মেয়েটা ছিল এলাকার দুজন দাগি মস্তান, বলাই আর কেষ্ট রায়ের বোন। এই ভাই, এখানে এত ঝামেলা কিসের? মেয়েটার প্রশ্নের সঙ্গে সঙ্গে হাউমাউ করে কেঁদে উঠল ভ্যান চালক। সে তখন পালাতে পারলে বাঁচে। কোনো ক্রমে সে উত্তর দিল, মাইজি মাফি চাহি, ये बाबू हावड़ा जाने मांगता, माल इतना भारी था कि हमने धक्का लगाइल। শব্দ করে হেসে উঠল মেয়েটা। হাসির পিছনে অবশ্য দুটো কারণ ছিল। এক, মস্তানের বোনকেও ভ্যানওয়ালা মস্তান ভাবছিল। আর দুই, মনির মুখ দেখে মনে হচ্ছিল এক্ষুনি ও কেঁদে ফেলবে। সেই শুরু। এরপর ধীরে ধীরে ওদের দেখা হতে লাগলো, প্রেম গাঢ় হলো। শেষে বুকে এক পাহাড় সাহস নিয়ে মনি গিয়ে দাঁড়ালো বলাই আর কেষ্ট রায়ের দরবারে। এমনিতে সে ভীতু হলেও
ওই দিন কোথা থেকে যেন প্রচুর সাহস এসে গিয়েছিল তার মধ্যে। এই মাকাল ফলটা কে রে? হাসতে হাসতে জিজ্ঞেস করলো বলাই রায়। কনক সাহসী হলেও দাদাদের সামনে তেমন একটা মুখ খুলতো না। সে বলল, ও তোমাদেরকে কিছু বলতে চায়। বলতে চাই সে বলুক, অসুবিধা নেই, কিন্তু ভাট বকলে ওর গলার নলি নামিয়ে দেব। কঠিন জবাব দিল বলাই রায়। আমার বাবার অবস্থা তাহলে বুঝতেই পারছো। আপনার মামারা দেখছি ভয়ঙ্কর লোক, বিস্ময়ের সঙ্গে বলে উঠল কৃষ্ণ ঘোষ। মনে অসীম সাহস সঞ্চয় করে আমার বাবা শ্রী মণিরত্ন মুখার্জি বলল, আমি একটা স্টিল কোম্পানিতে অ্যাকাউন্টসের কাজ করি। মাইনে মাসে ১,৭৩০, থাকা ফ্রি। আমি আপনাদের বোনের সঙ্গে বিবাহ করতে চাই। এভাবে কথা হয়তো বলাই কেষ্টর পরম শত্রুও বলেনি কখনো। ওরা ওয়ান শটার বের করলো তৎক্ষণাৎ, কিন্তু এগিয়ে এলো কনক আর বলল, তোমরা ঢং করো না। তোমাদের এই তল্লাটে যা অবস্থা, আমাকে কেউ বিয়ে করতে আসবে না। এ যখন চাইছেই তোমরা আর আপত্তি করো না। ব্যাস, বোনের মুখের থেকে যখন কথা পড়েছে আর দেরি করলো না দাদারা। বিরাট জাঁকজমক করে বিয়ে হয়ে গেল মণি আর কনকের। ওদের সংসারে ভগবান প্রচুর সুখ যেন একসাথে ঢেলে দিয়েছিলেন। কিন্তু সমস্যা দেখা গেল একটা, বিয়ের ৪ বছর পার করেও বাচ্চা কাচ্চার মুখ দেখতে পাচ্ছে না ওরা। প্রচুর ডাক্তার দেখালো মণি তার স্ত্রীকে, টেস্টও হলো বিস্তর, কিন্তু শারীরিক কোনো সমস্যাই পাওয়া গেল না। ওই যে জিজ্ঞেস করছিলে না, তন্ত্র সাধনার পথ কেন বেছে নিলাম? আমার কপালে হয়তো জন্মের আগেই লেখা হয়েছিল সেই লিখন, আমি তান্ত্রিক হব। কনকের দুঃখের শেষ নেই বাচ্চা না হবার কারণে। এদিকে তার দেখা দিল অদ্ভুত রোগ, কোনো কারণ নেই, অথচ শুকিয়ে যেতে লাগলো তার শরীর। শরীরের রক্ত কমে যেতে লাগলো দিনের পর দিন, যেন কেউ রক্ত খেয়ে নিচ্ছে ওর। মনির ভালো লাগলো না এইসব দেখে। ডাক্তার দেখানো হলো। ডাক্তার বললেন অ্যানিমিয়া হয়েছে কনকের, আয়রন ট্যাবলেট আর কুলেখাড়া পাতার রস খেতে হবে। সেই পথ্য চলল বেশ কিছু মাস, কিন্তু কাজের কাজ কিছুই হলো না। জ্যৈষ্ঠ মাসের এক সন্ধ্যায় কনক বুঝতে পারলো ওর রোগের কারণ। মণি তখনও অফিস থেকে ফেরেনি। দুর্বল শরীর নিয়ে কনক বাথরুমে ঢুকছে। হঠাৎ ওর মনে হলো পিছনে যেন কেউ দাঁড়িয়ে আছে। ঘাড়ের কাছে একটা ঠান্ডা শীতল কিছু স্পর্শ অনুভব করলো কনক, মাত্র কিছু সময়ের জন্য। তারপর ঘাড়ের কাছটায় জ্বালা করে উঠল। দ্রুত পেছন ফিরল সে, কিন্তু কোথাও কেউ নেই। এক্ষুনি কোনো কিছু ঠান্ডা একটা নিঃশ্বাস যেন কাঁধের কাছে পড়েছিল। এখন সব ফাঁকা। চিৎকার করে উঠল ও, মাথা ঘুরে পড়ে গেল বাথরুমে। ওরা যে বাড়িতে ভাড়া থাকতো সেই বাড়ির বাড়িওয়ালি চিৎকার শুনে দৌড়ে এলেন। ঠিক সেই সময় বাড়ি ঢুকছিল মনিও। ও শুনতে পেয়েছে শব্দটা। অতিরিক্ত চাবি সঙ্গে থাকায় মনি দরজা খুলে ঢুকলো ঘরের ভিতরে। সন্ধে হলেও ঘরে বোধহয় আলো জ্বালাতে ভুলে গেছে কনক। বাথরুম থেকে ভেসে আসছে জল পড়ার শব্দ। বাড়িয়ালি ঘরে ঢুকতে গিয়েও কি মনে হতে পিছিয়ে এলেন কয়েক পা। তারপর চিৎকার করে উঠলেন, ও মা গো! কৃষ্ণ অধৈর্য হয়ে আমার দিকে তাকালো, ছটফট করে উঠল। তারপর জিজ্ঞেস করলো, কি হয়েছিল আপনার মায়ের সঙ্গে?
বাড়িওয়ালি আমার বাবার দৃষ্টি আকর্ষণ করালেন মাটির দিকে। মাটিতে বেশ বড় বড় কতগুলো পায়ের ছাপ। ছাপগুলো ঠিক মানুষের পায়ের ছাপের মতো নয়। যার পায়ের ছাপ মাটিতে পড়েছে তার পায়ের আঙুলের সংখ্যা 3টে। বাবা এক ঝলক তাকালেন সেই দিকে, তারপর শিউরে উঠলেন। এমন পায়ের ছাপ তিনি আগে কখনো দেখেননি। তারপর বাথরুমের দিকে ছুটলেন। বাথরুমের দরজা ভিতর থেকে বন্ধ। চিন্তায় পড়ে গেল মনি। বেশ কয়েকবার ধাক্কা দেবার পর উপায়ও না খুঁজে পেয়ে সজোরে একটা লাথি মারল সে। শব্দ করে ভেঙে পড়ল দরজা। ভিতরে ঢুকে হাত পা ঠান্ডা হয়ে গেল মনির। কনক অজ্ঞান হয়ে পড়ে রয়েছে। কপাল কেটে গেছে অনেকটা, কিন্তু রক্ত পড়ছে না। সাদা রসালো কিছু চুইয়ে পড়ছে কপাল থেকে। দ্রুত ওই নির্জীব শরীরটা কাঁধে তুলে নিল মনি। তারপর ছুটল হাসপাতালের দিকে। ডাক্তার পরীক্ষা করে দেখলেন, স্যালাইন চালানো হলো। ডাক্তার সিদ্ধান্ত নিলেন রক্ত দিতে হবে কনককে। তার শরীরে রক্ত নেই একেবারেই। এত সমস্যার মধ্যেও ডাক্তারের মুখে দেখা গেল ক্ষীণ হাসির একটা রেখা। উনি মনিকে বললেন, আপনার জন্য একটা সুসংবাদ রয়েছে মিস্টার মুখার্জি। আপনার স্ত্রী সন্তান সম্ভবা। মনি কথাটা শুনে খুশিতে আত্মহারা হতে যাচ্ছিল। ঠিক সেই সময় শক্ত হয়ে উঠল ডাক্তার বাবুর চোয়াল। বড় একটা সমস্যা হচ্ছে মিস্টার মুখার্জি। রোগীর যা অবস্থা তাতে এই প্রেগন্যান্সির ধাক্কা সে সামলাতে পারবে কিনা তা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। কথাটা বলে মাথা নামিয়ে নিলেন ডাক্তার বাবু। মনির দিকে তাকিয়ে থাকার ক্ষমতা যেন তার নেই। কি হয়েছে ডাক্তার বাবু? ওর শরীরে হিমোগ্লোবিনের বড়সড় ঘাটতি রয়েছে। আমার মায়ের শরীরে রক্ত ছিল না। কেউ যেন তিল তিল করে শুষে নিয়েছিল তার রক্ত। ডাক্তার বলেছিলেন বাচ্চা যে স্টেজে আছে তাকে এই মুহূর্তে নষ্ট করা যাবে না। তার বাচ্চা ভূমিষ্ঠ হলে মা অথবা বাচ্চার মধ্যে বাঁচবে কেবল একজন। আমার বাবা শ্রী মণিরত্ন মুখার্জি চোখে অন্ধকার দেখেছিলেন। যে জিনিসটার প্রতি ওদের এত আকাঙ্ক্ষা ছিল সেটা এলো, কিন্তু ডেকে নিয়ে এলো চরম দুঃসময়। বাড়িওয়ালি মাসিমা বাবাকে নিয়ে গেলেন একজনের কাছে। তিনিই যেন আমার জীবন লিখে দিলেন। সেই ভদ্রলোকের নাম আমার মামারা আমাকে বলতে পারেননি, কিন্তু এইটুকু বলেছিলেন লোকটা নাকি সাক্ষাৎ শিব ছিলেন। সেই ভদ্রলোক বাবাকে দেখে বললেন, তোমাদের জীবনে নেমে এসেছে ঘোর অমাবস্যা। তোমার বউ অজান্তেই জড়িয়ে পড়েছে কালগ্রাসে। কালগ্রাস কি জিনিস জানো? বাবা অবাক হয়ে তাকিয়ে রইলেন কিছুক্ষণ তার দিকে, তারপর মাথা নাড়লেন। তিনি জানেন না কালগ্রাস কি জিনিস। ভদ্রলোক বলতে লাগলেন, বিশেষ বিশেষ তিথিতে একরকম যোগ তৈরি হয়। কিছু কিছু পিশাচ হঠাৎ মুক্তি পেয়ে নিজেদের জগৎ থেকে বেরিয়ে আসে। ওরা অবাক হয়ে যায় প্রথমেই মাটির পৃথিবীতে পা রেখে, কারণ এই জগৎ তো ওদের নয়। ওদের জগতে ওরা যখন বিচরণ করত খাদ্য বা আরামের কোনোই অভাব হতো না ওদের। কিন্তু এই অচেনা জগতে ওরা খাবে কি? বিশেষ কারণেই ওদের বুদ্ধি শুদ্ধি বলে কিছু থাকে না, কিন্তু ওদের ঘ্রাণ শক্তি থাকে অসাধারণ, অনেকটা আমাদের কুকুরের মতো। সেই ঘ্রাণ শক্তি ওদেরকে চিনিয়ে দেয় সহজ শিকারকে। তোমার বউ হলো
তেমন একটা শিকার, আর সেই পিশাচের খাদ্য হলো তোমার বউয়ের রক্ত। তবে কি কনককে আর বাঁচাতে পারবো না? বাবার করুণ মুখের দিকে তাকিয়ে মায়া হলো সেই ভদ্রলোকে। তিনি বললেন, বাঁচবে, মা আর সন্তান দুই বাঁচবে। কিন্তু থেমে গেলেন তিনি, যেন কিছু ভাবছেন। কিন্তু কি? প্রশ্ন করলেন মাসিমা। বাবার অবস্থা প্রশ্ন করার মতো ছিল না। তিনি বেশ ভেবে বললেন, যে সন্তান ওর গর্ভে আছে সে হবে আর 5 জনের থেকে আলাদা। ছেলেবেলাটা তার কাটবে পাকের মধ্যে, কিন্তু 16 বছর বয়স হলেই জীবন অন্য খাতে বয়ে যাবে। ততদিনে না ওর কাছে থাকবে ওর পিতৃসুখ না মাতৃসুখ। আর জেনে রেখো, সেই বাচ্চা এই পৃথিবীর আলো দেখবেই। সে ভূমিষ্ঠ হলেই পিশাচ নিজের জগতে ফিরে যাবে, ফিরে যেতে বাধ্য হবে। কিন্তু তার মায়ের আয়ুষ্কাল হবে এরপর মাত্র 1 বছর। আশ্চর্যের বিষয় হলো, মণিরত্ন মানে আমার বাবা সেই রাতে ঘরে ফিরে কাউকেই দেখতে পেলেন না। বেশ ভয় নিয়ে তিনি শুতে গেলেন। কিন্তু কোথায় কি? সেই যে অদ্ভুত পায়ের ছাপটা বিকেলে দেখেছিলেন, সেই পশুর মতো পায়ের ছাপটা, সেটা তো নেই। বরং তার কোনো অস্তিত্বও যেন এই বাড়িতে নেই। 6 বোতল রক্ত আর ওষুধের জোরে সেরে উঠল কনক। কিন্তু মণি তাকে হাসপাতালেই রাখার সিদ্ধান্ত নিল। হাসপাতালে কনকের কোনো অসুবিধাই হয়নি। ওদিকে বাড়িতেও কিছু অনুভব করেনি মণি। ওই বাড়ি আর কনকের সঙ্গেই যেন যোগাযোগ রয়েছে পিশাচটার। অতদিন হাসপাতালে রাখার অনুমতি পাওয়া গেল না। শেষমেশ এক সময় কনককে বাড়িতে আনতেই হলো। ওকে দেওয়া হলো সেই ভদ্রলোকের থেকে আনা একটা তাবিজ। তখন কনকের ভরা মাস, সময় এসে গেছে, আর বেশি দিন বাকি নেই বাচ্চা হতে। একদিন কনক আর মণি ঘুমোচ্ছিল রাতের বেলা। হঠাৎ প্রচন্ড অস্বস্তিতে ঘুম ভেঙে গেল কনকের। ঘুম ভেঙেই চিৎকার করে উঠল সে। মণিও জেগে উঠল কনকের চিৎকারে। হাঁপাচ্ছে ও। খাট ভিজে গেছে একরকম হলদেটে ঘোলা জলে, আর তার সঙ্গে মিশে রয়েছে চাপ চাপ রক্ত। কনক খামচে ধরল মণির গলা। বিকট একটা ঘড়ঘড়ে শব্দ বেরিয়ে আসছে ওর গলা থেকে, যেন একটা হিংস্র সাপদ প্রচন্ড যন্ত্রণায় হাঁসফাঁস করছে। কনকের নখ চেপে বসতে লাগলো মণির গলায়। মণি ছাড়ানোর চেষ্টা করেও যেন পারল না। তার চোখ গেল কনকের পিছন দিকে। সে স্পষ্ট দেখতে পেল একজোড়া হলুদ আলো জলজল করছে। ফোঁস ফোঁস শব্দে পড়ছে তার শ্বাস। সর্বশক্তি দিয়ে মণি নিজেকে ছাড়িয়ে নিল কনকের হাত থেকে। সঙ্গে সঙ্গেই কনক পড়ে গেল নিঃসাড় হয়ে। মনির চোখে পড়ল তাবিজটা কনকের বালিশের তলায় খুলে রাখা। ওটা দ্রুত ওকে পরিয়ে দিয়ে ওই রাতে হাসপাতালে ছুটল মণি। পেটের সব জল খসে গেছিল কনকের। ডাক্তার যুদ্ধকালীন তৎপরতায় বাচ্চার ডেলিভারি করালেন। অসুস্থ কনক আর ফ্যাটফ্যাটে সাদা দুধের মতো বাচ্চাটাকে নিয়ে মণি আর ওই বাড়িতে ফিরল না। ওই বাড়ি ছিল বড় খারাপ, বড় অভিশপ্ত। দুধের মতো সাদা রক্ত শূন্য চেহারার জন্যই মণি আর কনক ছেলের নাম রাখলো শঙ্খ শুভ্র, অর্থাৎ আমি শ্রী শঙ্খ শুভ্র মুখার্জি। প্রত্যাবর্তন।
দাদা কুমারেশ মারা যাওয়ার পর এই বিশাল বড় ব্যবসাটা একাই সামলাচ্ছেন মহিতোষ। 80 আনা এখন আড়ে বহরে বেড়েছে। ছেলে অম্লানও বাবার সঙ্গে এই ব্যবসাই করছে এখন। কুমারেশের পর তার স্ত্রী প্রভাদেবীও চলে গেলেন। ওদের মেয়ে সুকন্যা আসে কখনো সখনো। মহিতোষ শুনেছেন সুকন্যা বছর 3 হলো কানাডা শিফট করেছে। সবাই সুখে থাকুক, এর বেশি কিছু চাওয়ার নেই ওর। ব্যবসার মালিক একা হওয়ার পর থেকে কিছু পরিবর্তনও এসেছে তার মধ্যে। আজ বৃহস্পতিবার, যদিও পশ্চিমবঙ্গে এখন এই দিনকে আর আইন অনুযায়ী বাধ্যতামূলক ড্রাই ডে মানা হয় না, তবুও পূর্বের নিয়ম অনুযায়ী সাউথের বার এবং অফ অন সবগুলো বন্ধ থাকে সপ্তাহের এই দিনটাতে। ছুটি থাকায় অম্লান সিনেমা দেখতে গেছে বউকে নিয়ে। মহিতোষের স্ত্রী শ্রীলা গেছেন বাপের বাড়ি। তিনি অবশ্য সচরাচর বাপের বাড়ি যান না, কিন্তু এবার ওকে যেতেই হতো। ওদের পৈতৃক সম্পত্তি নিয়ে শরিকদের সঙ্গে একটা ঝামেলা বেঁধেছে, তাই দীর্ঘ 7 বছর পর শ্রীলা বাপের বাড়ি গেছেন। দোকান বন্ধ থাকলেও মহিতোষের ছুটি নেই। তিনি বিকেল বিকেল বেরিয়েছিলেন দক্ষিণ কলকাতার এল অফ সফটার অফিস থেকে সাপ্তাহিক হিসাব নিতে। অম্লান আর বৌমা বেরিয়ে যাবার পর উনি বেরিয়ে গিয়েছিলেন। কাজ মিটতে মিটতে রাত হয়ে গেল বেশ। ছেলে গাড়িটা নিয়ে বেরোনোর জন্য উনি ট্যাক্সি করেই দোকানে এসেছিলেন। রাত হয়ে যাবার কারণে এখন উনি আর ট্যাক্সি পাচ্ছেন না। দোকানের ম্যানেজার বিমল ওর এই অবস্থা দেখে বলল, স্যার চিন্তার কোনো কারণ নেই, আমার মোবাইল থেকে ট্যাক্সি বুক করে দিচ্ছি। একটু অবাক হলেন মহিতোষ। এই মোবাইলের গ্যারাকল তিনি বোঝেন না। বৌমা বার কতক ফোন করেছে ওকে, কাজ করছিলেন বলে ধরতে পারেননি। পরে কাজ শেষ হবার পর অবশ্য জানিয়ে দিয়েছেন তিনি অফিসে হিসেব মেলাতে এসেছেন, ট্যাক্সি ধরে ফিরে আসবেন। অবাক ভাবটা বজায় রেখেই মহিতোষ বললেন, ফোন থেকে ট্যাক্সিও পাওয়া যায়? হাসলো বিমল, তারপর বলল, স্যার আপনি কি যে বলেন, আজকাল মোবাইল থেকে সবকিছু পাওয়া যায়। নিজের মনে খুঁতখুত করে সে ফোনে কি সব করলো। মহিতোষের দিকে তাকিয়ে বলল, নিন স্যার, আপনার ট্যাক্সি মিনিট 5 এসে যাবে। মহিতোষ আবার অবাক হলেন। সত্যি 5 মিনিটের মধ্যে একটা সুন্দর গাড়ি এসে দাঁড়ালো দোকানের সামনে। উঠে বসতেই ড্রাইভার এসি চালিয়ে দিল। একটা আরাম জড়িয়ে ধরলো ওকে। শরীরটা নরম সিটে এলিয়ে দিয়ে চোখ বুজে ফেললেন তিনি। চোখ বন্ধ করেই তিনি শুনতে পেলেন ট্যাক্সি ড্রাইভার তাকে শুধলো, বিজন সেতুর আগে জ্যাম আছে, আমি আগের গলিটা ধরবো স্যার। আরামে মহিতোষ কোনো কথা বললেন না, শুধু করে একটা শব্দ করলেন আর বুঝতে পারলেন গাড়িটা ড্রাইভার বাদিকে একটা গলিতে ঢুকিয়ে দিচ্ছে। গাড়ির FM রেডিওতে গান ভেসে আসছে, কিশোর কুমারের গান। চোখ বুজে শুনছেন মহিতোষ। হঠাৎ জোরে একটা ব্রেক কষলো ড্রাইভার। ঝাঁকুনিতে সামনের দিকে ছিটকে গেলেন তিনি। ড্রাইভার চিৎকার করে উঠল, আরে ঠাকুমা মরবে নাকি? তারপর বেশ অবাক গলাতেই সে বলল, এত মরা কাক এরকম তো একসাথে আগে কখনো দেখিনি। মহিতোষ সামনের দিকে চেয়ে দেখলেন একজন বয়স্ক মহিলা রাস্তার পাশে দাঁড়িয়ে আছেন। তার গায়ে নোংরা একটা সাদা থান, ঠোঁটের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে ভাঙা দাঁতগুলো। শীর্ণ কায়া সেই মহিলার শরীরটা ভয়ঙ্কর। সাদা থানটা ভিজে জপজপে হয়ে গেছে। ঘোমটার তলা দিয়ে
মুখটা যতটুকু দেখা যাচ্ছে তা অবশ্য বলিরেখায় ভর্তি। তার সামনে পড়ে রয়েছে খান দশেক মরা কাক। বেশ কিছু কাক চিৎকার করতে করতে উড়ছে মরা কাকগুলোর চারিদিকে। বিভৎস একটা দৃশ্য। একে আগে কোথাও দেখেছেন ভাবলেন মহিতোষ। বুড়ি মহিতোষের দিকে একবার চাইলেন। হঠাৎ যেন তার চোখে দেখা গেল জ্বলন্ত আগুন। তার পাশে ভরে উঠল কুণ্ডলি পাকানো ধোয়ার জাল। ট্যাক্সি ড্রাইভার চাপ দিল এক্সেলেটরে। গাড়ি আবার গতি বাড়িয়ে দিল। মহিতোষ যেন শুনতে পেলেন, স্পষ্ট শুনতে পেলেন, বুড়ি হাসছেন। বিভৎস একটা খ্যাক খ্যাক শব্দ বাতাস ভারী করে ট্যাক্সির বন্ধ কাছে এসে ধাক্কা মারছে। শিরদাঁড়া ঠান্ডা হয়ে উঠল মহিতোষের। তিনি ঘামতে শুরু করেছেন। ট্যাক্সির ভিতরে একটা খুব চেনা গন্ধ পাচ্ছেন তিনি, যে গন্ধটা তার বাড়িতে নিষিদ্ধ। তার নাকে যেন কেউ চেপে ধরেছেন এক রাশ রজনীগন্ধা ফুল। ট্যাক্সি ড্রাইভারের ডাকে ওর চেতনা ফিরল। সে চেঁচাচ্ছে, স্যার, আপনার ডেস্টিনেশন এসে গেছে। ঘোরের মধ্যেও তিনি বললেন, সামনের ওই বাড়িটা শাও প্যালেস। ওখান থেকে আমার ছেলেকে ডেকে আনুন। আমি ভীষণ অসুস্থ বোধ করছি। অচৈতন্য অবস্থাতেই তার মনে পড়ল দাদা কুমারেশের কথা। দাদা তো মারা যাওয়ার সময় এই গন্ধ পাননি। তাহলে কি আবার সেই অভিশাপ ফিরে এলো? চাপ চাপ অন্ধকার মহিতোষকে গ্রাস করে ফেলল নিমেষে। তিনি আবার জ্ঞান হারালেন। তন্ত্র সাধনার কথা। এমনিতে আমি ট্রেন সফরের সময় একদম ঘুমোতে পারি না, কিন্তু কাল রাতে বেশ গাঢ় ঘুম হয়েছে আমার। অদ্ভুত ভাবেই বহুদিন পর যেন শান্তিতে ঘুমোলাম। ঘুমের মধ্যে স্বপ্নে দেখলাম কঙ্কালী দাদা আমার মাথার কাছে এসে দাঁড়িয়েছেন। ধোঁয়ায় ভরে যাচ্ছে ওর চারিপাশ। ধোঁয়াতে কঙ্কালী দাদার শ্বাস নিতেও কষ্ট হচ্ছে। তিনি হাঁফাতে হাঁফাতেই আমাকে কিছু বলার চেষ্টা করছেন, কিন্তু আমি ভালো করে শুনতে পাচ্ছি না। খুব ক্ষীণ একটা তরঙ্গের মধ্যে দিয়ে বয়ে আসছে ওর কথাগুলো। খুব অস্পষ্ট ভাবে শুনতে পাচ্ছি। উনি বলছেন, প্রতিষ্ঠা হয়নি রে শঙ্কু, প্রতিষ্ঠা হয়নি। ঘুম ভেঙে গেল আমার। ট্রেনটা কোনো বড় জংশনে ঢুকছে। গতি মন্থর হয়ে এসেছে। দোলকি চালে এগিয়ে চলেছে ট্রেন জাংশনের দিকে। অনেককেই দেখলাম লটবহর নিয়ে এগিয়ে যাচ্ছে দরজার কাছে। বেশ কিছু লোক নিম ডাল চিবোতে চিবোতে এগিয়ে যাচ্ছে বেসিনের দিকে। ব্রাশ করার মানুষদের এখনো সকাল হয়নি। মহাসাম্রাজ্য দীক্ষা হবার পর ইহজগতের সবকিছুর মোহ কাটিয়ে দেওয়াই বিধেয়। কিন্তু ভোরের দিকে ঘুম ভাঙলে একটা বিড়ি খেতে আমার খুব ইচ্ছে করে। এখনো সেই ইচ্ছেটা প্রবলভাবে ধরা দিল মনের গভীরে। কিন্তু ইচ্ছেকে বশে আনাই তো প্রকৃত সাধকের কাজ। ইচ্ছেটাকে চাপা দিয়ে জানালার বাইরে তাকালাম। হলুদ বোর্ডের ওপর কালো কালিতে লেখা গয়া জংশন। গাড়ি ঘড়ির কাঁটা ধরেই চলছে। তার মানে এই গয়াও এক মহা পুণ্যপীঠ। বোধি বৃক্ষ আছে এই জায়গাতেই। এই ভোর বেলাতেও প্রচুর লোকের আনাগোনা স্টেশন চত্বর জুড়ে। ঠেলায় করে মাল নামানো হচ্ছে। তেলে ভাজার দোকানে মানুষের ভিড়। বেশ কিছু সাধু সন্তের জটলা জায়গায় জায়গায়। তারই মধ্যে আমার চোখ গেল এক ঠিকরনাথ সাধুর দিকে। এই ভেবেও বাবাটির কপালে ভয়ঙ্কর ভাবে শোভা পাচ্ছে
কালি আর সিঁদুরের ছোঁয়া। এই সম্প্রদায়ের সাধুরা হন একটু উগ্র প্রকৃতির। এরা সকলেই ভৈরবের উপাসনা করেন। ঠিকরা নামের এক প্রকার মাটির পাত্রে এরা মাধুকরী দেন। পাত্রটা হয় মাটির তৈরি, তাতে থাকে অসংখ্য ছিদ্র। এই ঠিকরা হাতে নিয়ে ভয়ঙ্কর মূর্তি ধরে তারা ভিক্ষা করতে বের হন। তাই এদের ঠিকারনাথ সাধু বলা হয়। সাধু বাবাটি বিভিন্ন জানালায় উকি দিচ্ছেন। যাদের সকাল হয়েছে তারা 1-2 টাকা বাড়িয়ে দিচ্ছে জানালা থেকে। রুদ্রাক্ষের মালা পেঁচানো হাতটা তুলে তিনি আশীর্বাদ করে এগিয়ে যাচ্ছেন পরের জানালায়। আমিও পকেটে হাত ঢোকালাম। সাধু সেবা করা খুবই পুণ্যের কাজ। আমার জানালার কাছে এসে দাঁড়িয়ে পড়লেন ঠিকারনাথ। আশ্চর্য দৃষ্টি মেলে তাকিয়ে থাকলেন কিছুক্ষণ আমার দিকে। তারপর তীরের বেগে ছিটকে সরে গেলেন কিছুটা দূরে। চেঁচিয়ে উঠলেন, জয় হো কাল ভৈরব কি। আমিও কিছুটা অবাক হয়ে গেলাম এই আকস্মিক ঘটনায়। সাধু বেশ তফাতে দাঁড়িয়েই বললেন, अमावस की काली छाया है तुझ पर, भैरव सहायता करे तेरा, चारों तरफ धुआं और कोहरा छाया हुआ है, भैरव सहायता करे तेरा। বলতে বলতে দূরে চলে গেলেন। তার যেন ভিক্ষা চাওয়ার কথাও আর মাথায় নেই। আমি নিজেও ভৈরবের সেবক। মহাকালের মন্ত্রেই আমার দীক্ষা হয়েছিল। তাও সাধুর কথাটা শুনে একটু চমকেই গেলাম। মহাকালের সেবকেরা এত তাড়াতাড়ি কোনো কিছুকেই ভয় পায় না। আমার সঙ্গে এই মুহূর্তে যে ঘটনাটা ঘটলো সেটা যদি অন্য কারোর সঙ্গে ঘটতো সে ভয় পেত, এতে কোনো সন্দেহ নেই। ঠিকারনাথ সম্প্রদায়ের সাধুদের দেখলে এমনিতেও মানুষ ভয় পায়। তাদের রূপ এতটাই ভয়ঙ্কর যে ভক্তির বদলে ভয়টাই আগে আসে। সাইড আপার বাড়তে শুয়েছিল কৃষ্ণ ঘোষ। ঠিকারনাথ সাধু গলা শুনে সেও উঠে পড়েছে। ঝুলু ঝুলু চোখে বোঝার চেষ্টা করছে পরিস্থিতি। তারপর আমাকে জিজ্ঞেস করলো, শক্তি বাবা কোন স্টেশন এলো? গয়া। আমি উত্তর দিলাম। প্রায় লাফিয়েই নামলো কৃষ্ণ ঘোষ বাঙ্কের উপর থেকে। আস্তে এবং অতি মন্থর গতিতে দুলে উঠল ট্রেন। ছাড়ার সময় হয়েছে। বাইরে প্ল্যাটফর্মের দিকে চেয়ে দেখলাম, না, সেই সাধু কোথাও নেই। আকাশের রং লাল হচ্ছে ধীরে ধীরে। সূর্যদেবের স্তুতি গানে আবার একটা দিনের সূচনা হতে চলেছে। মাঠ ঘাট পার করে দিগন্ত রেখার ওপার থেকে দেখা যাচ্ছে রঙের খেলা। যে খেলা সেই ছেলেবেলায় গঙ্গার পাড়ে বসে দেখতাম, যে খেলা কলকাতায় বসে আর দেখতে পাই না। সেই খেলাই ধরা দিচ্ছে চোখের সামনে, বুকের মাঝেও। ওই দিগন্ত রেখায় রঙে রঙে মিলন হচ্ছে শ্রীহরি আর রাই বিনোদিনীর। মিলন হচ্ছে হরনাথ আর কালী রূপী মহাকালীরও। কৃষ্ণ ঘোষ দেখলাম বেশ করিতকর্মা লোক। মুখ টুক ধুয়ে হাতে 2 ভার চা নিয়ে আমার সামনে এসে দাঁড়িয়েছে। ওর হাত থেকে চাটা নিয়ে এক চুমুক দিতেই প্রাণটা জুড়িয়ে গেল। এলাচের গন্ধ ওঠা মিষ্টি চা। বহুদিন এমন চা খাইনি। গয়া স্টেশন ছাড়ার আগেই বোধহয় এই চা কেনা হয়েছে। ট্রেনের ওই ডুবিয়ে খাওয়া চায়ের থেকে এই চা 1000 গুণে ভালো। চায়ে চুমুক দিতে দিতে কৃষ্ণ ঘোষ বলল, শক্তি বাবা কাল রাতে যতটুকু বলেছিলেন তারপর কি হলো জানতে ভীষণ ইচ্ছে করছে। আজ সারাটা দিন ট্রেনেই কাটাতে হবে, তাই কাজ বলতে তো তেমন আর কিছুই নেই। তার চেয়ে গল্প করাই ভালো।
সময় কেটে যাবে। চায়ের ভারে একটা লম্বা চুমুক লাগিয়ে আমিও বলতে শুরু করলাম। সেই লোকটার কথা অক্ষরে অক্ষরে ফলে গেল জানো। আমার জন্ম হবার পরেই যেন ভোজবাজির মতো উবে গেল সেই শয়তানটা, যে আমার মায়ের উপর দৃষ্টি দিয়েছিল। ছোট্ট শঙ্খ শুভ্রকে নিয়ে নতুন বাড়িতে শুরু হলো মণিরত্ন আর কনকের নতুন সংসার। বাচ্চার হাসি, বাচ্চার কান্না, ছোট ছোট হাত তুলে উকার করে কথা বলা যেন ভুলিয়ে দিল ওদের সবকিছু। কনকের আর তাবিজের দরকার পড়লো না। জীবন্ত এমন একটা তাবিজ সে পেয়ে গেল যে অন্য আর কারোর কোনো তাবিজেরই প্রয়োজন নেই। দেখতে দেখতে কখন যেন সময় পার হয়ে গেল। 1 বছরে পড়ল ছোট্ট শঙ্কু। মনির সেই দিন যেন খুশির শেষ নেই। অফিসের 2-1 কলিগকে ডেকে নিল নিজের বাড়িতে, মজা করে খাওয়া দাওয়া হবে। শঙ্কুর অন্নপ্রাশন খুব একটা ঘটা করে হয়নি। জন্মদিনে নয় একটু উৎসব হলোই। সন্ধে নামার আগেই কনক আর মনির বাড়ি গম গম করতে লাগলো। মনির অফিসের লোক, এই বাড়ির বাড়িওয়ালার পরিবার, আগের বাড়ির সেই মাসিমা সবাই একজোট হলেন। শঙ্কুকে নিয়ে কাড়াকাড়ি পড়ে গেল। এই সময়ই ঘটলো সেই ভয়ঙ্কর ঘটনাটা। রান্নাঘরে রান্না হচ্ছে। কনক তদারকি করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। হঠাৎ কথা নেই বার্তা নেই উনুন থেকে আগুনের একটা ফুলকি কনকের আঁচলে এসে লাগলো। চিৎকার করে উঠল বামুন দিদি। এমন দৃশ্য সে এর আগে কখনো দেখেনি। নিমেষের মধ্যে দাউ দাউ করে আগুন ধরে গেল কনকের সারা শরীরে। সে যেন মানুষ নয়, সে যেন একটা তুলোর পুতুল। বামুন দিদির চিৎকারে দৌড়ে এলো সবাই। মনি হকচকিয়ে গেল দৃশ্যটা দেখে। কম্বলে পেঁচিয়ে আগুন নেভানোর আগেই দলা পাকিয়ে গেল কনকের দেহ। হাসপাতালে নিয়ে যাবার আগেই মারা গেল সে। আমার মাকে গ্রাস করেছিল সেই শয়তানটা, যে কারণেই আমার জন্মের 1 বছরের মাথায় শেষ হয়েছিল তার আয়ুষ্কাল। এরপর আমি আমার বাবার কাছে মানুষ হতে লাগলাম। বাবাকে অনেকে দ্বিতীয়বার বিয়ে করতে বলেছিলেন, বাবা কারোর কথা শোনেননি। মা ছিলেন অসম্ভব রূপবতী। বাবার সমগ্র সত্তা জুড়েই যেন ছিলেন মা। মায়ের ওই অসম্ভব রূপের কারণেই ওই শয়তানটা মাকে গ্রাস করেছিল। বাবা সেই লোকটার কাছে আবার গিয়েছিলেন, যিনি মায়ের অসুখের সময় ওই তাবিজ দেন। তিনি বাবাকে বলেছিলেন, যে শয়তানটা মায়ের রক্ত খেত, সে চলে যাবার আগে যে দীর্ঘশ্বাস ফেলেছিল তার প্রভাবেই মায়ের মৃত্যু হয়েছে। আসলে কালের নিয়মকে ঠেকানো যায় মাত্র, তার ওপর জোর খাটানো যায় না। ওই পিশাচটা আমার মাকে না পেয়ে ফিরে গিয়েছিল নিজের জগতে। মায়ের জন্য রেখে গিয়েছিল কঠিন অভিসম্পাত। আমার কপালে বাবা মায়ের আদর পাওয়ার ভাগ্য ছিল না। মা মারা যাওয়ার 7 বছরের মাথায় একটা দুর্ঘটনায় মারা যান বাবাও। অফিস থেকে ফেরার সময় একটা বাসের ধাক্কায় সব শেষ হয়ে যায়। 8 বছরের আমি চলে আসি কলকাতায় আমার মামার বাড়িতে। এইখানে থামতে বাধ্য হলাম। কৃষ্ণ হাত মুখ ধুয়ে তৈরি হয়ে নিলেও আমি বাসি মুখে আর বেশিক্ষণ বসে থাকতে পারলাম না। কিন্তু কৃষ্ণ ছাড়ার পাত্র নয়। সে বলে উঠল, সত্যি বাবা, পরের কথাগুলো না শুনতে পারলে মনের মধ্যে কেমন হচ্ছে। হাসলাম আমি। এমন নাছোড়বান্দা লোক আমি দুটো দেখিনি। বেলা বাড়ছে, বাড়ছে রোদ্দুরের তেজও। স্লিপার ক্লাস গরম হয়ে উঠছে ধীরে ধীরে। সামান্য কয়েকটা পুরি আর সবজি দিয়ে সকালের আহার সেরেছি।
উত্তরপ্রদেশের মানুষরা পুরি সবজি বলে এই অধিবাস ভঙ্গের খাদ্যকে। আমরা বলি লুচি তরকারি, তবে পুরি জিনিসটা লুচির থেকে আকারে বেশ ছোট হয়। বুঝলে কৃষ্ণ? শুরু করলাম আবার আমার ফেলে আসা জীবনের কথা। তান্ত্রিক হলাম কিভাবে সেই গল্প এবার বলি। সেই যে শিবতুল্য ভদ্রলোক বাবাকে বলেছিলেন আমার ছেলেবেলাটা কাটবে, পাকের মধ্যে একদমই ঠিক কথা বলেছিলেন তিনি। আমি কলকাতায় আমার মামার বাড়ি চলে এলাম। আগেই বলেছি আমার মামারা ছিলেন গুন্ডা প্রকৃতির লোক। বড় মামা বলাই ছিলেন শোভাবাজার, গ্রে স্ট্রিট, বিডন স্ট্রিট অঞ্চলের ত্রাস। কথায় কথায় হাসতে হাসতে কারোর মুন্ডু নামিয়ে দেওয়া ওর কাছে কোনো ব্যাপারই ছিল না। আর ছোট মামা ছিলেন চিতপুর অঞ্চলের দাগি ওয়াগন ব্রেকার। চিতপুরের বিবি বাজারের আগে একটা রেল লাইন আছে। ৮-এর দশকে সেই সরু লাইনে এসে ঘিরত মালগাড়ি, এখনো ভিড়ে যদিও। ছোট মামা সাইকেলে চড়ে চুপি চুপি রাতের অন্ধকারে চলে যেতেন চিতপুর। মধ্যরাতের মধ্যেই ওয়াগন ভেঙে বিপুল পরিমাণ মাল নিয়ে ফিরে আসতেন। পুলিশ টিকিটিও ছুঁতে পারত না। এই দুই ভয়ঙ্কর মানুষের মাঝে এসে পড়লাম আমি। ওরা মানুষ খারাপ হলেও আমাকে কিন্তু বড় করছিলেন দারুণ স্নেহের সঙ্গে। কলকাতার মেজাজি তখন ছিল আলাদা। দৌড়ে দৌড়ে ভিক্ষুক ভিক্ষা চেয়ে ফিরত। 10টা পয়সা দাও মা। সং দেখা যেত রাস্তাঘাটে। একটা পাউডার কৌটোর বিনিময়ে মিলত বাঁশের তীরধনুক, আর 2টো কৌটো দিতে পারলে সঙ্গে মিলত তরোয়াল আর মুখোশ। শ্যামবাজার কিংবা শোভাবাজারের বাজারে 4-5 কেজির একটা কাতলা অথবা রুই মাছ উঠলে লুঙ্গি পাঞ্জাবি পরা বাবুদের মধ্যে কাড়াকাড়ি লেগে যেত। বাজার শেষ করে তারা ইয়া বড় ঢাউস থলে নিয়ে আঙুলের ফাঁকে গোজা সিগারেটের ছাই ছাড়তে ছাড়তে টানা রিকশায় চেপে বাড়ি ফিরতেন। ঠোঁটের কোণে লেগে থাকতো গর্বের হাসি। আমি বড় হয়ে উঠছিলাম সেই কলকাতায়। রবীন্দ্র সরণির পাশে ট্রাম রাস্তার উপর ছিল আমার মামা বাড়ি, যেটা এখনো তুমি দেখতে পাও। রবীন্দ্র সরণির পাশে একজন বাপ মা মরা ছেলে বেড়ে উঠলে যা হয়, আমার সঙ্গেও হলো তাই। ওই অঞ্চলের একদিকে ছিল যাত্রাপাড়া আর অন্যদিকে কলকাতার সবচেয়ে বড় বেশ্যালয়। ভুল বললাম, সব বাপ মা মরা ছেলেই যে আমার মতো হতো তার কোনো মানে নেই। যাই হোক, 8 থেকে 11 মোটামুটি পড়াশোনা করার সুযোগ পেয়েছিলাম। তারপর বলাই মামা বিয়ে করে আনলেন এক দজ্জাল আর খান্ডারনি মহিলাকে। সে ছিল ওই লালবাতি পাড়ারই মেয়ে। সে এসেই আলাদা করে দিল দুই মামাকে, আর আমার পড়াশোনা ছাড়িয়ে দিয়ে বাড়ির ভাই ফরমাসের কাজে লাগিয়ে দিল। এতে বিন্দুমাত্র দুঃখ হলো না। সেই বয়সে জুটে গেল বখাটে কিছু বন্ধু বান্ধব। পাকে পড়ে গেলাম। অন্ধকার ভালো লাগতে শুরু করলো। হাত পাকাতে লাগলাম নানা নেশায়। বিড়ি, সিগারেট, খৈনি তো ছিলই, তার সাথে ধরলাম চোলাইও। হাওড়া ব্রিজের আগে বড় বাজারের কাছে প্রথমবার রাংতায় মোড়া হেরোইনের স্বাদ চেখে দেখলাম। সে এক অদ্ভুত নেশা। মানুষ যা করতে চায়, যা দেখতে চায় তাই করতে পারে, দেখতে পারে ওই নেশার সামান্যটুকুও করে থাকলে। গঙ্গার ধারে ছোট ছোট চোলাইয়ের ঠেক থেকে চোলাই খেয়ে বাড়ি ফিরে প্রচন্ড মার খেতাম বড় মামার কাছে। আজও মনে পড়ে সেই সব কথা। আমরা 5 বন্ধু ছিলাম, আমি, হাড়ু, শিবু, দেব আর বেড়াল। আমাদের মধ্যে বাজি হতো কে কতক্ষণ গঙ্গায় ডুবে থাকতে পারে। দমের পরীক্ষা। শ্বাসের আর দমের নিয়ন্ত্রণ না থাকলে যোগ সাধনা হয় না।
এই দমের খেলাই আমাকে যোগ সাধনায় সাহায্য করেছিল পরে। আর ছিল সিনেমা দেখার নেশা। এই সিনেমা দেখার নেশাতেই তন্ত্র সাধনার পথে প্রথম পা রাখা। হকচকিয়ে উঠল কৃষ্ণ ঘোষ। আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, যেমন? হাসলাম ওর দিকে তাকিয়ে। বলছি বলছি সব বলছি। এক রাতে দর্পণা সিনেমা হল থেকে নাইট শো দেখে ফিরছি আমি আর হারু। বয়স তখন সবে 16। গ্রে স্ট্রিটের ট্রাম লাইনের পাশে দেখলাম শেখর শুয়ে আছে, হাতে ধরা ইংরেজি মদের বোতল। নেশার ঘোরে ওর আর হাঁটা চলা করার ক্ষমতা নেই। শেখর আমাদের পাড়ায় থাকলেও ও ছিল হীরের টুকরো ছেলে। পড়াশোনায় ছিল একেবারে ফার্স্ট ক্লাস। তার এহেন দুর্মতি দেখে আমি আর হারু চোখ চাওয়াচাই করলাম। হারু গিয়ে ওকে দিল এক ঠেলা। ঠেলা খেয়ে ধর্মর করে উঠে বসলো বেটা। হারু ওকে মদ খাওয়ার কারণ জিজ্ঞেস করতেই ও উত্তর দিল, আমার বন্ধু রূপক আজ বিকেলে গলায় দড়ি দিয়েছে। আবার আমরা তাকালাম একে অপরের দিকে। হারু মুখে বিরক্তি এনে বলল, তা বেটা এই বয়সে প্রেমে প্রেমে লাত খেয়ে অমন গলায় দড়ি অনেকেই দেয়, তুই মদ গিলে মরছিস কেন তা বলে? নেশার মধ্যেও ওর চোখগুলো বড় বড় হয়ে গেল। ওর চোখে ভয়ের ছাপ স্পষ্ট ভাবে ফুটে উঠল। ফিস ফিস করে বলল, ও ভূত দেখে ফেলেছিল। ভূত? এবার আমরা বোধহয় নিজেদের ওপর নিয়ন্ত্রণ হারাবো। হারু প্রায় মারতেই উঠল ওকে। ও চিৎকার করে বলে উঠল, বিশ্বাস কর আমার কথা, ও একটা মন্দিরে গেছিল। যে মন্দিরের পুরোহিত ওকে বারবার বলে দিয়েছিলেন 3 তলায় মহাকালের মন্দিরের বাইরের ছাদে বেশি হাঁটাহাঁটি করতে না। আরো বিড়ি ধরিয়েছিল সেই ছাদে উঠে দেখতে চেয়েছিল সত্যি ভূত বলে কিছু আছে কিনা। ওর সঙ্গে আরো 2 জন সেখানে গেছিল, কিন্তু ওরা ছাদে ওঠেনি। অনেকক্ষণ পরেও ফিরছে না দেখে যখন ওরা ছাদে যায়, ওরা দেখে রূপক বেহুশ অবস্থায় পড়ে আছে। বাড়ি নিয়ে আসে ওরা রূপককে, কিন্তু সে অন্য মানুষ, শুধু ভুল বকছিল। তারপর আজ ওর বাবা মা অফিস বেরিয়ে যাবার পর ও ঘটিয়েছে এই ঘটনা। থামলো শেখর, খুব জোরে জোরে শ্বাস নিল। তারপর বলল, আমার ভয় করছে জানিস, তন্ত্রমন্ত্র হয় ওই মন্দিরটায়। আমি সেই মন্দিরটা চিনি, আমার কিছু হবে না তো? রেগে গেল হারু। ও বলে উঠল, চল তোকে তোর বাড়ি পৌঁছে দি। আমার কেমন যেন আগ্রহ হলো এইসব শুনে। সাধু সন্ত বা এই অতি অলৌকিক জগতের প্রতি আমার আকর্ষণ ছিল খুবই। ওই যখন গঙ্গাসাগর মেলা হয় তখন আমাদের নিমতলা ঘাটেও প্রচুর সাধু আসেন। ওদের থেকে চেয়ে গাঁজা খাই আমি। মনে হলো দেখাই যাক না কি আছে সেই মন্দিরে। শেখরকে গলা নামিয়ে ফিস ফিস করে জিজ্ঞেস করলাম, তুই ওই মন্দিরের রাস্তাটা আমাকে বলতে পারবি? আমার দিকে অবাক চোখে তাকালো ও। তারপর বলল, কাল সকালে আসিস আমার বাড়ি, বলে দেব। পরের দিন একেবারে সকাল 9টায় ভো বাজার সঙ্গে সঙ্গেই হাজির হলাম ওর বাড়িতে। বাবু তখনও ঘুমোচ্ছেন। ওর ঘুম ভাঙার আগেই ওর মায়ের হাতের বানানো কড়াইশুটির কচুরি আর আলুর দম সাবার করলাম। ইস, এমন মায়ের ছেলে মদ খায়! বিরক্ত লাগছিল। আমার মা থাকলেও এমন রান্না করে খাওয়াতো। শেখরের ঘুম ভাঙলো 11টার সময়। আমাকে দেখে অবাক চোখে তাকিয়ে বলল, তুই? আমি ফিসফিসিয়ে বললাম, মন্দিরের ঠিকানাটা বল। আমাকে দাঁড় করিয়ে ও মুখ হাত ধুয়ে এসে মন্দিরের ঠিকানাটা বলল।
উত্তর কলকাতায় আমরা যে অঞ্চলে থাকি, মন্দিরটা সেখান থেকে খুব বেশি দূর নয়। সেই মন্দিরে পূজিত হন শ্মশান কালী আর বাবা মহাকাল। সেই দিন সন্ধেবেলাতেই আমি পৌঁছালাম সেই মন্দিরে। মন্দিরের মাথাটা শিবলিঙ্গের মতো দেখতে, বেশ উঁচু মন্দির। দূর থেকেই বোঝা যায় মন্দিরটা 3 তলা। জায়গাটা অন্যান্য মন্দিরের মতো জনমানুষে ভরা ছিল না, ভীষণ ফাঁকা চারপাশ, ঝোপ জঙ্গলে ভর্তি। দূরে রেল ইয়ার্ডের আলোয় আলোকিত হয়ে রয়েছে মন্দিরের চারপাশ, এছাড়া কোনো আলো নেই। বেশ গা ছমছম করছিল আমার। ঝোপের মধ্যে থেকে একটানা শোনা যাচ্ছে একটা খসখসে শব্দ। হাত 50 দূরে কতগুলো কুকুর শুয়েছিল। আমাকে আসতে দেখেই তারা একসঙ্গে ডেকে উঠল। ভয়ে আমার বুক শুকিয়ে গেল। একেই একা এসেছি, তার উপর এই কুকুরগুলো আমাকে তাড়া করলে আর রক্ষে নেই। এক পা করে যখন পেছোচ্ছি, ঠিক তখনই হঠাৎ মন্দিরের ভিতর থেকে শুরু হলো কাসর ঘন্টার শব্দ। কুকুরগুলো শান্ত হয়ে এলো, নাক তুলে শুকতে শুরু করলো কিছুর গন্ধ। মন্দিরের ভারী লোহার দরজা ঠেলে আমি ঢুকে পড়লাম ভিতরে। কাসর ঘন্টার শব্দ অনুসরণ করে ধীরে ধীরে আমি উঠে গেলাম 3 তলায়। চোখে পড়লো একটা ঘরের ভিতর থেকে বেরিয়ে আসছে ধোঁয়া। সেই ঘরে উকি দিতেই চমকে গেলাম। ওই রকম দেবতার মূর্তি আমি আগে কখনো দেখিনি। খড়গ, কাস্তে, পানপাত্র আর বরাভয় মুদ্রা নিয়ে দাঁড়িয়ে আছেন এক বিকট দর্শন দেবতা। একজন লাল কাপড় পরা ঋজু দেহের মানুষ পঞ্চপ্রদীপ হাতে তার আরতি করছেন। একজন লোক বাজাচ্ছে একটা বিরাট ঢোল, আর অন্য আরেকজন লোক মন্দিরের চূড়ো থেকে নেমে আসা একটা ঘন্টার দড়িতে টান দিয়ে চলেছে। আমি তাকালাম সেই দেবতার চোখের দিকে। আমার শরীর অবশ হয়ে গেল। সেই দেবতার চোখ থেকে লাল আগুনের শিখা বেরিয়ে আসছে। আমি হারিয়ে যেতে লাগলাম। নিজেকে খুঁজে পেলাম একটা পাহাড়ি জায়গায়। খাড়া পাহাড়ের ঢালে চড়ে বেড়াচ্ছে ছাগলের মতো বড় বড় প্রাণী। চোখ কুটকুটে, মাথায় ত্রিকোণা টুপি পরা কয়েকটা লোক ওদের তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে। ওদের একজন আমাকে একটা মন্দির দেখিয়ে দিল হাত তুলে। সেই মন্দিরের বাইরে দাঁড়িয়ে আছে দুটো বিশাল দেহি লোমশ কুকুর। ওদের মাথাগুলো সিংহের মতো। আমাকে কিছুই করলো না কুকুরগুলো। আমি মন্দিরে ঢুকলাম। সেই মন্দিরেও এই একই দেবতা। একদল মানুষ তাকে পুজো করছে, শিঙা ফুটছে, ঢাক বাজাচ্ছে, কাঁসার বিরাট খঞ্জনির মতো কিছু বাজাচ্ছে। আর একজন মণ্ডিত মস্তক পূজারী কি সব দুর্বোধ্য মন্ত্র উচ্চারণ করছেন। তুমি কে? কারোর ডাকে জ্ঞান ফিরলো আমার। আমি স্বপ্ন দেখছিলাম এতক্ষণ। সেই লাল কাপড় পরা পুরোহিত আমার সামনে দাঁড়িয়ে আছেন। ভেবেছিলাম এখানে এসে আগেই ঝামেলা করব। একটা ছেলে ভূত দেখে গলায় দড়ি দিয়েছে, সেই কথা তুলে কথা কাটাকাটি করব। কিন্তু পুরোহিতকে দেখে আমি সব ভুলে গেলাম। উনি যেন আমাকে নিয়ন্ত্রণ করছেন। আমি শুধু বললাম, ওই দেবতা কে? হাসলেন তিনি। তারপর বললেন, উনি বাবা মহাকাল। আমি ওকে জানতে চাই, বলে উঠলাম আমি। পুরোহিত হেসে বললেন, সে যে সমুদ্রর বাবা, এত সহজে কি তাকে জানা যায়? পুরোহিতের গায়ে পড়ে গেলাম আমি।
পাগলের মতো মাথা ঠুকতে লাগলাম। তিনি এবার একটু নরম হয়ে বললেন, আচ্ছা, আজ থেকে ঠিক 3 দিন পর কৌশিকী অমাবস্যা। তুমি সেই দিন আমার বাড়িতে এসো, ধ্যানে বসাবো তোমায়। যদি কিছু ভালো হয় তবেই দীক্ষে দেব। আমার বাড়ি রতনবাবু ঘাটের কাছে, ঠিকানা। উনি ঠিকানা বলে দিলেন আমায়। যেতে বললেন ঠিক রাত 10টায়। ওই সময় নাকি কিসব যোগ তৈরি হবে। তারপর আমাকে আদেশের সুরেই বললেন, সেদিন চা অথবা দুধ ছাড়া আমি যেন কিছুই না খাই। 2 দিন স্রেফ মাথা থেকেই উড়ে গেল ওর সঙ্গে দেখা হবার কথা। নেশা করে আর ফুটবল খেলে কাটালাম। ওর বাড়ি যাওয়ার দিন সকালবেলায় মনে পড়লো আমার সব কথা। বেশ ভয় করতে লাগলো। মনে পড়তে লাগলো সেই ভয়ঙ্কর দেবতার কথা। ভয় কাটানোর জন্য সারাদিন ডুব সাঁতার দিয়ে কাটিয়ে দিলাম। সন্ধে হবার আগে আমার ছোট মামা এসে তুললো আমাকে গঙ্গা থেকে। মারতে মারতে বাড়ি নিয়ে গেল। মামা মারছে আর আমি যেন কোনো এক দৈব নির্দেশে সেই মার সহ্য করে যাচ্ছি। মামা মার থামিয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে শঙ্কু? বড় মামা দূরে সরে যাবার পর ছোট মামা আমার সব দুঃখ কষ্ট বুঝতো। ওর থেকে আপন আমার আর কেউ ছিল না। ছোট মামাকে সব খুলে বললাম। সব শুনে মামা বলল, আমার সাইকেলটা নিয়ে যাস। আমি ঠিক রাত 9:30 নাগাদ রওনা হলাম চিতপুরের দিকে। গঙ্গার পার ধরে কিছুটা গেলাম, তারপর মেন রাস্তা ধরলাম। বিবি বাজার পার করে সোজা সাইকেল ছুটিয়ে দিলাম বরানগর বাজারের দিকে। খুব কম সময়ের মধ্যেই পৌঁছে গেলাম রতনবাবু ঘাটের কাছে। তারপর খুঁজে বার করলাম সেই ঠিকানা। কয়েকটা ভাঙা বাড়ির পাশে দাঁড়িয়ে আছে নড়বড়ে বাড়িটা। দরজার মাথার উপর থেকে গজিয়ে উঠছে একটা প্রকাণ্ড অশ্বত্থ গাছ। বাড়ির সামনেটা যেতেই গাটা ছমছম করে উঠল আমার। দরজার বাইরে একটা চলটা ওঠা টিনের ফলকে লেখা আছে অমর ভট্টাচার্য। তাহলে এটাই বাড়ি। আমি ঠিক জায়গাতেই এসেছি। বুকে ভয় নিয়ে খুব সাবধানে কড়া নাড়লাম আমি। 1 বার, 2 বার, 3 বার। এবার শব্দ শুনতে পেলাম। ওপাশ থেকে কেউ দরজা খুলছে। এক মুহূর্তের মধ্যেই খুলে গেল দরজা, আর আমি স্তম্ভিত হয়ে গেলাম। একটি মেয়ে দরজা খুলে দাঁড়িয়ে আছে। অমন সৌন্দর্য আমি কখনোই দেখিনি। সূর্যের আলো পিছলে পড়া গায়ের রং, গাছ কোমর করে শাড়ি পরেছে মেয়েটা। চিকন কোমর আর স্বর্গের অপ্সরাদের মতো মুখশ্রী। মেয়েটার কোমরে শোভা পাচ্ছে একটা সোনার কোমর বন্ধ। সুরেলা গলায় সে আমাকে জিজ্ঞেস করলো, কাকে চাই? আমি কেমন হকচকিয়ে গেলাম যেন ওই রূপ দেখে। আমতা আমতা করে বললাম, আগে শ্রী অমর ভট্টাচার্য। খিলখিলিয়ে হেসে উঠল মেয়েটা। তারপর বলল, বাবা মশাই পুজোয় বসেছেন, আপনি আসুন আমার সঙ্গে। আমার আগে আগে কোমর দুলিয়ে নুপুর আর কোমর বন্ধের শব্দ তুলে হেঁটে চলল মেয়েটা। আমার শরীর আনচান করে উঠল। যে করেই হোক এই মেয়েটাকে আমি বিয়ে করবই। তারপরেই চিন্তাটা অন্যদিকে ঘুরিয়ে দিলাম। মেয়েটা তো অমর ভট্টাচার্যের বউও হতে পারে, তবে বাবা মশাই বলে সম্বোধন করেছিল না? তাহলে বউ হবে না। একটা ঘরের দরজার সামনে নিয়ে গিয়ে ছেড়ে দিল মেয়েটা। তারপর বলল, আমি এর আগে আর যেতে পারবো না। ওটা বাবা মশাইয়ের সাধনা ঘর, আমার ঢোকা মানা। আমি ওর দিকে অবাক চোখে তাকিয়ে থাকলাম কিছুক্ষণ। তারপর নিজেই ঘরের চৌকাঠে পা দিলাম। গম্ভীর একটা মন্ত্র উচ্চারণ শোনা যাচ্ছে। অমর ভট্টাচার্য মন দিয়ে একটা মন্ত্র বারবার পড়ে চলেছেন। আমি দেখতে লাগলাম
সেই দৃশ্য। ওকে ডাকতে কেন জানি না মন চাইল না। ধ্যানে যেন সাক্ষাৎ শিব বসে আছেন বলে মনে হলো। বেশ কিছুক্ষণ পার হয়ে যাবার পর ফিরে তাকালেন তিনি দরজার দিকে। আমাকে দেখতে পেয়ে হাসলেন, হাতের ইশারায় ডাকলেন কাছে। আমিও বাধ্য ছেলের মতো এগিয়ে গেলাম তার দিকে। এবার যেন কিছুটা গম্ভীর দেখালো তাকে। তিনি গাম্ভীর্য বজায় রেখেই বললেন, আজ কৌশিকী অমাবস্যা, তন্ত্র সাধনার জন্য এই তিথি সর্বোত্তম। তোকে সাধনায় বসতে হবে ঠিক 10:28 চাঁদ সিংহ রাশিতে প্রবেশ করবে। তার সঙ্গে সঙ্গেই চাঁদ প্রবেশ করবে মঘা নক্ষত্রেও। উত্তম সাধনার জন্য এই নক্ষত্র শুভ নয়, তবুও এই তিথি যেহেতু বছরে একবারই আসে, তাই তোকে আজই সাধনায় বসতে হবে। একটু যেন চিন্তিতই দেখালো তাকে। মনে মনে হিসাব করছেন যেন কোনো কিছু। আমার দিকে আবার তাকালেন তিনি, বললেন, কিরে বেটা, ভয় টয় পাস না তো কোনো কিছুতে? ঘরের ওই পরিবেশের জন্যই কিনা জানি না আমার ভয়টা ডুবে গেছিল। আর তাছাড়া অমন ভয়ানক দুই মামার ভাগ্নে আমি। ভয় কাকে বলে সেই বোধটাই হারিয়ে গেছিল ততদিনে। মহাকালের চোখের খেলা দেখে আমি তন্ত্র সাধনার মোহে পড়ে গেছিলাম। আমাকে তার স্বরূপ জানতেই হতো। মাথা উঁচু করে বড় করে একটা শ্বাস নিলাম, তারপর জবাব দিলাম, না, ভয় করে না আমার কিছুতে। উনি বলতে শুরু করলেন, শোন, আজ এই বিশেষ তিথিতে স্বর্গ আর নরকের মাঝের বিভেদটা ঘুচে যায়। তাই ঈশ্বরকে সঠিকভাবে স্মরণ করলেও যেমন ফল পাওয়া যায়, একইভাবে নরকের পিশাচেরাও দেখা দেয় সাধককে। তোর সামনে যে ভোগ রাখা থাকবে তা খেতে ওরা আসবে, ওদের ভয় পাবি না। যদি ভয় পাস তাহলে আর রক্ষে নেই। আমি এবার একটু অবাক হলাম, ওরা আবার কারা? মনে দেখা দিল প্রশ্ন। জিজ্ঞেস করলাম অমর ভট্টাচার্যকে, এই ওরা যাদের বলছেন তারা আসলে কারা? উনি মিটিমিটি হেসে উত্তর দিলেন, সে তুই সাধনার সময়ই দেখতে পাবি। সাধু তান্ত্রিক মানুষেরা একটু বদরাগী হন শুনেছি। এখনো যদিও ইনি আমার সঙ্গে বেশ খোশ মেজাজেই কথা বলছেন, কিন্তু মেয়েটার কথা জানতে সংকোচ হলো আমার। যদি মেয়েটার কথা জানতে চাইলে রেগে যান উনি। মনের মধ্যে ঝড় উঠেছে যেন মেয়েটাকে দেখার পর থেকে। আমার মামার বাড়ি খারাপ পাড়ায়। আমার বন্ধু বান্ধবেরা ওই বয়সেই ওই পাড়ার মেয়েদের সঙ্গে ভাব জমিয়েছিল। কেউ কেউ আবার ভালো বাড়ির মেয়েদের সঙ্গেও প্রেম পীড়িত করত। আমি কিন্তু কখনোই ওদের দলে ছিলাম না। মেয়েদের থেকে আমি শতহাত দূরেই থাকতাম। কিন্তু অমর ভট্টাচার্যের মেয়েকে দেখে আমার কি যে হলো কে জানে। মুখ ফসকে হঠাৎ ওকে জিজ্ঞেস করে বসলাম, আচ্ছা, ওই মেয়েটা কে যে আমায় এই ঘরে নিয়ে এলো? শব্দ করে হেসে উঠলেন অমর ভট্টাচার্য। সে হাসির শব্দে গম গম করে উঠল পরিবেশ। তীর তীর করে কেঁপে উঠল প্রদীপের শিখা। অমন পরিবেশে ওই হাসির শব্দে যেন কোনো সাহসী মানুষেরও বুক কেঁপে উঠবে। হাসতে হাসতেই উনি বললেন, নটিকে তোর মনে ধরেছে দেখছি। তবে কাল সকালের আগে তোকে বলবো না নটির কথা। নটির সঙ্গে কোনো ফষ্টি নষ্টি করিসনি তো? আমার দিকে তাকালেন তিনি, তারপর বললেন, খুব সাবধান। ওর কথা শেষ হবার আগেই আমি জিভ কেটে বললাম, মেয়েটা আপনাকে বাবা মশাই বলে সম্বোধন করেছে, যার অর্থ হলো সে আপনার মেয়ে। আপনি আমার গুরুদেব।
গুরু কন্যার প্রতি অমন নজর দেওয়া সমীচীন নয়। উনি আমার এই কথা শুনে বোধহয় খুব খুশি হলেন বলে মনে হলো। ওর ঠোঁটের কোণায় দেখা দিল ক্ষীণ হাসির রেখা। তারপর হঠাৎই যেন খুব ব্যস্ত হয়ে বললেন, নে নে, আর বেশি সময় বাকি নেই, তুই নতুন কাপড় পরে নে তাড়াতাড়ি। দ্রুত কাপড় বদলে ফেললাম আমি। ওর আদেশে আজ সারাদিন চা ছাড়া আর কিছুই খাইনি। উনি একটা আসনে বসতে বললেন আমাকে। আমার সামনে আঁকলেন একটা অদ্ভুত নকশা। আলতা, লাল চন্দন বাটা আর সুগন্ধি কোনো জিনিস দিয়ে নকশাটা আঁকলেন তিনি। প্রদীপের আগুন উস্কে দিলেন, জ্বাললেন কয়েক গোছা ধূপ। তারপর একটা কলা পাতায় সাজিয়ে রাখলেন এক তাল কাঁচা মাংস আর মাটির ভাঁড়ে ঢাললেন দেশি মদ। আমাকে গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধ করলেন তিনি। তারপর কষাই করে একটু গঙ্গা জল আমার হাতে দিয়ে বললেন, 3 বার আঙুলের ডগায় করে মুখে ছিটিয়ে নে। ব্রাহ্মণ সন্তান এবং উপবিদ থাকার জন্য আমাকে বলতে বললেন, ওম বিষ্ণু, ওম বিষ্ণু, ওম বিষ্ণু। আমাকে উনি ওর সঙ্গে সঙ্গে বলতে বললেন, ওম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গতঃ ওপি বা যদ স্মরেত পুণ্ডরীকাক্ষ স বাহ্য অভ্যন্তর শুচি, ওং শুচি, ওং শুচি, ওং শুচি। শুদ্ধিকরণের পর উনি আমার কানের কাছে মুখ নিয়ে এলেন। খুব আস্তে, প্রায় বিড়বিড় করে একটা মন্ত্র বললেন। মন্ত্রটা কানে যাওয়া মাত্র শরীরে কেমন যেন একটা শিহরণ খেলে গেল। কানের মধ্যে কেউ একটা জ্বলন্ত শলাকা ভরে দিল আমার। থরথর করে কেঁপে উঠলাম আমি। শরীর নিথর হয়ে যেতে চাইল, কিন্তু আমি যেমন স্থির হয়ে বসেছিলাম সেইভাবেই বসে রইলাম। অনেক দূর থেকে ভেসে এলো একটা শব্দ। কেউ বলছেন আমাকে উদ্দেশ্য করেই, কেউ বলছেন, এই মন্ত্র জপ করে যা, ওরা এলে ভয় পাসনি। মাথার ভেতর ঢুকে গেল মন্ত্রটা। ওটাই আমার বীজ মন্ত্র। আমি জপ করতে লাগলাম। 1 বার 2 বার বারবার জপ করতে লাগলাম। আমাকে তাড়িয়ে তাড়িয়ে নিয়ে যাচ্ছিল কেউ, কিন্তু সে যে আসলে কে তা আমি জানতাম না। বেশ রাত তখন, ঘড়িতে কটা বাজে আমার জানা ছিল না। হঠাৎ লক্ষ্য করলাম সামনে যে প্রদীপটা জ্বলছিল তার শিখাটা অসম্ভব কাঁপছে। এদিকে ঘরে বিন্দু মাত্র হাওয়া নেই। আমি মন্ত্র জপে বিরাম দিলাম না। জপে চললাম সেই মন্ত্র যা গুরু আমাকে শিখিয়ে গেছেন। পাড়ার এক সেলুনে একটা শ্যামা সঙ্গীত শুনেছিলাম। মুক্তি আমি চাই না শ্যামা, ভক্তি দেমা মুক্ত কেশী। আমার অন্তর যেন কোনো এক জাদু বলে তখন ভক্তি চাইছে। প্রকাণ্ড শব্দে সামনের দরজাটা খুলে গেল হঠাৎ। একটা ছায়া ছায়া কেউ যেন দাঁড়িয়ে আছে দরজার বাইরে। একটানা ঘর ঘরে শব্দ শুনতে পাচ্ছি শুধু, আর কিচ্ছু না। আস্তে আস্তে এগিয়ে আসতে লাগলো সেই ছায়াটা। সে যেন কেমন খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে আসছে। অন্ধকারের মধ্যে দেখা যাচ্ছে তার এক জোড়া জ্বলন্ত চোখ। হয়তো সে কাঠের মানুষই হবে যে এমন দৃশ্য দেখেও ভয় পাবে না। আমার বুকটা হঠাৎ কেমন ছ্যাঁত করে উঠল। চোখ বুঝে আবার মন দিলাম জপে। এরপর যা হয় দেখা যাবে। কানে শুনতে পেলাম খুব পরিষ্কার, একদম স্পষ্ট, কেউ যেন কটমট শব্দে চিবিয়ে খাচ্ছে কলা পাতার উপরে রাখা মাংস। হাড়ে কামড় পড়ায় ওই শব্দ হচ্ছে। খুবই কৌতূহল হলো, দেখি সামনে কি হচ্ছে। চোখটা খুব সামান্য ফাঁক করে আবার বন্ধ করে নিলাম। আমি শঙ্খ শুভ্র মুখার্জি,
বলাই আর কেষ্টর ভাগ্নে। ভয় কি জিনিস আমার মামাদের কল্যাণে আমার জানা ছিল না। সেই আমারও সামনের দৃশ্য দেখে প্রাণ উড়ে যাবার জোগাড় হলো। সামনে বসে একজন ভোগের সব খাবার খেয়ে চলেছে দারুণ লোভে। তার একটা পা নেই। চোখের দিকে ভালো করে চাইলে বোঝা যায় কেউ দারুণ প্রতিহিংসায় তার একটা চোখ উপড়ে নিয়েছে। সেই শূন্য চোখের কোটরে জ্বলছে একটা সর্বগ্রাসী আগুন। তার ক্ষুধার নিবৃত্তি করেছে সে। মনে পড়ে গেল গুরুদেব বলেছিলেন, ওদের ভয় পাস না, আজ নরক আর স্বর্গের দরজা খুলে যায়। সেই পিশাচটা তার খাওয়া শেষ করে আবার ফিরে চলল যেখান থেকে সে এসেছিল সেই দিকেই। আমি গ্রাহ্য করলাম না। আমি জপ করে চললাম। আমি কিছুক্ষণের জন্য চুপ করলাম। অনেকক্ষণ হলো গল্প করছি, এবার গলা শোকাচ্ছে, একটু জলের দরকার। কৃষ্ণ ঘোষ যেন বুঝতে পারলো আমার মনের কথা, ওই জল এগিয়ে দিল। আমি এক চুমুকে কিছুটা জল খেয়েই আবার শুরু করলাম। রাত তখন কটা আমার মনে নেই। চোখ বন্ধ করে এক মনে জপ করে চলেছি। হঠাৎ যেন শিরশির করে উঠল আমার সর্বাঙ্গ। চোখের সামনে যেন 1000 ওয়াটের বিদ্যুতের আলো খেলে গেল। দেখতে পেলাম একটা রাজহাঁস উড়ে আসছে। তার পিঠে বসে আছি আমি। চতুর্দিকে ফুটে উঠছে 1000 1000 আলোর বাতি। একটা প্রচন্ড আলোর ছটার মধ্যে দিয়ে রাজহংসীটা আমাকে নিয়ে চলেছে। আলোর ভিতর থেকে বেরিয়ে আসছে ঠান্ডা একটা হাওয়ার স্রোত, আর আমি তার দিকেই যেন ছুটে চলেছি, মিলিয়ে যাচ্ছি তাতেই। ক্রিং, এটুকু শব্দেই এই মাধুর্য আছে তা আগে কে জানতো? সূর্যের তেজের মতো আলোক ছটায় হঠাৎ আমি হারিয়ে গেলাম। শরীরটা ক্রমেই নিস্তেজ হতে লাগলো যেন। আমি কে, কি, কোথায় থাকি, কোথা থেকে এসেছি, কোথায় যাব, সব ভুলে গেলাম। যে আসনে বসে জপ করছিলাম তার উপরেই নিস্তেজ হয়ে শুয়ে পড়লাম। সকালে ঘুম ভাঙলো গুরু অমর ভট্টাচার্যের ডাকে। দেখলাম তিনি হাতে চায়ের বাটি নিয়ে দাঁড়িয়ে আছেন, মুখে স্নিগ্ধ হাসি। জিজ্ঞেস করলেন, কিরে বেটা, কি দেখলি? আমি যেন তৈরি ছিলাম প্রশ্ন করার জন্য। জিজ্ঞেস করলাম, ওই যখন জব করছিলাম একটা কানা খোড়া মতন লোক এসেছিল, ও কে? বিকট শব্দ করে হাসলেন তিনি। তারপর বললেন, বলেছিলুম না কাল রাতে স্বর্গ আর নরকের দরজা খুলে যায়? যাকে দেখেছিস সে যে পিশাচ রে বেটা, ওর আত্মার মুক্তি হয়নি কো। এবার বল আর কি দেখলি? জিজ্ঞেস করলেন তিনি। আমি উত্তর দিলাম, একটা রাজহাঁসের পিঠে চড়ে একটা আলোর মধ্যে ঢুকে গেলাম আমি। আমার চারদিকে ছিল আলো আর আলো। আনন্দে যেন নেচে উঠলেন গুরুদেব। তিনি বলে উঠলেন, আমি তোর চোখে সেই জিনিস দেখেছিলাম রে বেটা, জানতাম তোর হবে। একেবারে এক ধ্যানেই তুই তাকে দেখে ফেলেছিস। ওই আলোই যে মহামায়া আদ্যা শক্তি রে বেটা, তুই শক্তিকে দেখে ফেলেছিস। তুই আজ থেকে আর সাধারণ মানুষ নয় রে, তুই শক্তি। আজ থেকে তোর নাম হবে শক্তি তান্ত্রিক। আনন্দে ভরে উঠল আমার মন। আমি পরীক্ষায় সফল হয়েছি। গুরুদেবকে একা দাঁড়িয়ে থাকতে দেখে জিজ্ঞেস করলাম, আপনার মেয়েটি কই কাল রাতে যাকে দেখলাম? আমার কথার উত্তর না দিয়ে উনি একটা গামছা এগিয়ে দিলেন আমার দিকে। তারপর বললেন, নে হাত মুখ ধুয়ে আয় আগে। গুরুদেবের বাড়ির ছোট্ট উঠোনের একদিকে দেখলাম একটা টিউবওয়েল,
তার হাতলে চাপ দেওয়া মাত্রই আবার আমার মনে পড়ে গেল সেই মেয়েটার কথা, কাল রাতে যাকে দেখেছিলাম এই বাড়িতে। ওকে আমার চাই, অমন রূপ আমি আগে কখনো কোথাও দেখিনি। গুরুদেবকে সরাসরি বলবো ওর কথা, তাতে গলা ধাক্কা খেতেও রাজি। মুখ ধুয়ে এসে চায়ের বাটিটা হাতে নিয়ে গুরুদেবকে আবার জিজ্ঞেস করলাম মেয়েটার কথা। উনি বলে উঠলেন, আহ জালালি দেখছি, ও সাধারণ কোনো মানুষের ভ্রূণজাত সন্তান নয় রে, ও একটা যক্ষিণী। কিছুক্ষণ স্তম্ভিত হয়ে চেয়ে রইলাম গুরুদেবের দিকে। কথাটা যেন ঠিক বিশ্বাস হচ্ছিল না। আমার মুখের ভাব দেখে তিনি হেসে বললেন, ওকে অনেক সাধ্য সাধনা করে পেয়েছি, বুঝেছিস? বেটি আমার খেয়াল রাখে, খাদ্যের অভাব বলে কিছুই নেই ওর কল্যাণে। আমি ওকে মেয়ের মতো করেই চেয়েছি, তাই পেয়েছি, সেই জ্ঞানেই। তুই যদি ওকে প্রেয়সী রূপে পেতে চাস, তার জন্য সাধনা করতে হবে, বুঝলি? কঠিন সাধনা। আমার তখন সেই আলোর শক্তির ঘোর কেটে গেছে। কি দেখছি না দেখেছি ভুলে গেলাম সবই। শুধু মন চাইতে লাগলো, মনে হতে লাগলো যদি একবার মেয়েটাকে পেতাম। মুখের ভাবখানা যেন নিমেষেই বুঝে ফেললেন গুরুদেব। মুখের হাসিটা অমলিন রেখেই বললেন, বেটিকে তোর মনে ধরেছে মনে হচ্ছে, তুই তাকে পেতেই পারিস। আলো দেখে ফেললি এক রাতেই, তাহলে এ আর এমন কি কঠিন কাজ? তবে তাকে 3 জ্ঞানে লাভ করতে হয়, বুঝলি? মায়ের রূপে, বোন বা মেয়ের রূপে, আর পত্নী রূপে। খ্যাক করে হেসে উঠলেন তিনি। তোকে দেখে তো মনে নয় তুই তার প্রেমে পড়েছিস। যাক, তুই বেটিকে বরং বউ করেই নিষ্ক্ষণে, সে সাধনা তোকে শিখিয়ে দেব। কথা শেষ করে একটা গান ভাসতে ভাসতে তিনি উঠোন পার করে অন্যদিকে চলে গেলেন। সেদিন সকালে আমি ফিরে এলাম। গুরু অমর ভট্টাচার্য আমার সঙ্গে এর পরে আর বিশেষ কথা টথা বলেননি। মেয়েটার কথা মাথায় গেঁথে বসে গেল। শুরু হলো বিপত্তি। কাজকর্মে মন বসে না। উঠতে বসতে মামিমার গাল খাই, বড় মামার মার খাই। দিন কয়েকের মধ্যেই আমি ছুটে গেলাম গুরুর কাছে। এবার কি হবে? আমি যে দিনরাত তাকেই দেখছি। উপায় বললেন গুরু অমর ভট্টাচার্য। অশোক গাছের কাছাকাছি কোনো জায়গা বেছে নিতে হবে মহানতী যক্ষিণীর সাধনার জন্য। প্রথমে 108 বার জপ করতে হবে গুরুর দেওয়া বীজ মন্ত্র। তারপর জপ করতে হবে মহানতীর বীজ মন্ত্র। 8000 জপে সে মন্ত্র সিদ্ধ হবে। পুজোর উপাচারে সাজিয়ে দিতে হবে মাছ আর মাংসের ভোগ। যক্ষিণীর উদ্দেশ্যে জ্বালাতে হবে গুগ্গুল। এইভাবে 1 মাস সাধনা করার পর পাওয়া যাবে ফল। তাও সেই সময় আবার মহতী পুজো করে আরো 8000 জপের বিধান রয়েছে। যেমন বলা তেমনই কাজ। আমি নিমতলার খুব কাছেই একটা অশোক গাছ খুঁজে পেলাম এবং জায়গাটা নির্জন থাকায় সাধনা শুরু করতে কষ্ট হলো না কোনোই। 1 মাস একভাবে সাধনা করে চললাম। উপস্থিত হলো শেষ দিন। দিনটা ছিল পঞ্চমী। নক্ষত্র যোগ ছিল বিরল। সেদিন অশ্বিনী নক্ষত্রে শেষ করলাম মহতী পুজো। এরপর শুরু করলাম 8000 জপ। জপ শেষ হতে হতে রাত 2:30 বেজে গেল। দূরে শোনা যাচ্ছে শ্মশান যাত্রীদের হরিধ্বনি। নিমতলা তখন এত পরিষ্কার ছিল না। ওই পরিবেশে জপের শেষে এসেছে একটা ক্লান্তি। একদল শ্মশান যাত্রী ওই রাতেও বাজিয়ে চলেছে মাদল আর করতাল। হঠাৎ করেই সব নিস্তব্ধ হয়ে গেল। মনে হলো পেছনে কেউ দাঁড়িয়ে আছে। তার গায়ের সুগন্ধ আমার নাকে ঝাপটা মারছে। গাটা কেমন যেন ছমছম করে উঠল।
পাশে রাখা একটা মাটির সরায় জল রাখা ছিল, যা পূজার উপাচারেরই অঙ্গ ছিল। পঞ্চমীর ওই আলো আধারি মাখা আলোয় সেই জলে স্পষ্ট একটা মুখের অবয়ব ফুটে উঠল। সেই অবয়ব যাকে আমি গুরু অমর ভট্টাচার্যের বাড়িতে দেখেছিলাম। ক্ষিপ্র গতিতে সেই মেয়েটা আমার সামনে এসে দাঁড়ালো। লক্ষ্য করলাম ও যেন সেই সুন্দরী নয়, বরং একটা ভয়ঙ্কর বিভীষিকা। পরম তৃপ্তিতে শাল পাতার উপরে রাখা কাঁচা মাছ আর মাংসগুলো চিবিয়ে খেতে লাগলো। বিশ্রী একটা কটকট চপচপ শব্দ হতে লাগলো। সেই শব্দ শুনে শরীর ঠান্ডা হয়ে যাবে যে কোনো মানুষের। খাওয়া শেষ করতে সময় বেশি লাগলো না তার। আবার যেন সেই লাস্যময়ী রূপটি ধরে আমার সামনে উঠে দাঁড়ালো সে। তার ঠোঁটের কোণায় ভুবন ভোলানো হাসির ঝিলিক খেলা করছে। আমি তোমার সাধনায় তৃপ্ত হয়েছি সাধক, বলো তুমি আমাকে কি রূপে চাও? রহস্যের হাসি হেসে উঠল মেয়েটি, সেই যক্ষিণী, মহানটি যক্ষিণী। আমি একটু আমতা আমতা করেই বললাম, আমি তোমার প্রেমে পাগল হতে বসেছি, তুমি আমাকে ছেড়ে যেও না। খিলখিলিয়ে হেসে উঠল যক্ষিণী, তারপর আঁকড়ে ধরল আমার হাত। শরীরের এক অদ্ভুত রসনায় পাগল করে দিতে লাগলো আমাকে। সেই শরীরের বর্ণনা দেওয়া উচিত নয়, বুঝলে কৃষ্ণ। আমি থামলাম আমার গল্প। অন্য সহযাত্রীটিও গল্প থামার সঙ্গে সঙ্গে মুখ থেকে একটা বিরক্তির শব্দ করলো। ট্রেনের গতি মন্থর হয়ে আসছে, সামনে বোধহয় কোনো স্টেশন আসছে। পুরাতন অভিশাপ আতঙ্কের ফিরে আসা। হাত পা ঠান্ডা হয়ে গিয়েছিল মহিতোষের। অম্লান অনেক কষ্টে ক্যাবের বাইরে বের করে আনতে পেরেছিল বাবার অচেতন শরীরটাকে। তারপর থেকেই শুরু হয়েছে ট্রিটমেন্ট। ডাক্তার অবশ্য কোনো সমস্যা খুঁজে পায়নি। শ্রীলা বাপের বাড়ি থেকে ফিরে এসেছেন। শ্রীলাকে খুব উদ্বিগ্ন দেখাচ্ছে এই কদিন ধরে। গিরিজানন্দ মহারাজ গত হয়েছে বেশ কয়েক বছর আগে। তার কাছে যেতে পারলে হয়তো কিছুটা শান্তি পাওয়া যেত। শ্রীলা ভাবছেন এরপর কি করা যায়। মহিতোষকে হাসপাতালে রাখতে হয়নি। ডাক্তার যেহেতু তেমন কোনো সমস্যাই খুঁজে পাননি, তাই একটা ইনজেকশন দিয়েই ছেড়ে দিয়েছিলেন। তবে বেশ কিছু ওষুধ লিখে দিয়েছিলেন। সব সময়ের একজন নার্সও রাখা হয়েছে মহিতোষের জন্য। স্বামীর ঘুমন্ত শরীরটার দিকে চেয়ে ভীষণ কষ্ট হলো শ্রীলার। ভাসুর ঠাকুর চলে যাবার পর নিজের হাতে ব্যবসা সামলাচ্ছে লোকটা। দিন রাত এক করে খেটে চলেছেন। ইদানিং মানুষটার লোভ যদিও বেড়েছে সামান্য, সারাদিন আরো চাই আরো চাই এরকম একটা ভাব এসেছে। আসলে টাকার নেশা খুব খারাপ, ভাবলেন শ্রীলা। হঠাৎ করে একটা ফিসফিসে শব্দ শুনতে পেলেন শ্রীলা। কেউ যেন বিড়বিড় করে কিছু একটা বলছে। কে? আতঙ্কের একটা ভাব স্পষ্ট হয়ে উঠল শ্রীলার চোখে মুখে। ঘরে নার্স ভদ্রমহিলা নেই এই মুহূর্তে। স্বামী ঘুমাচ্ছেন অকাতরে। তাহলে কি কথা বলল? স্বামীর দিকে আরেকবার চাইলেন তিনি। না, ওর ঠোঁট তো নড়ছে না। সন্ধে পেরিয়ে কখন যেন রাত নেমে এসেছে শহর কলকাতায়। জানালার ওপার থেকে ভেসে আসছে ব্যস্ত শহরের শব্দ। খোলা জানালা দিয়ে শব্দ ঘরে এসে ঘরের নিস্তব্ধতা ভেঙে দিচ্ছে। ওই দিক থেকেই কোনো শব্দ ভেসে আসছে হয়তো, মনে মনে ভাবলেন শ্রীলা। ঠান্ডা একটা হাওয়া এসে ধাক্কা মারলো ওর মুখে। না, জানালাটা বন্ধ করে দেওয়াই ভালো।
উঠে গেলেন শ্রীলা। জানালার ঠান্ডা হাতলে হাত রেখে কয়েক পা পিছিয়ে এলেন তিনি। বুকটা ছ্যাঁত করে উঠল ওর। এত বড় কাক তিনি কোনোদিনও দেখেননি। ঠিক জানালার ওপাশের কার্নিশটায় বসে আছে কাকটা। স্ট্রিট লাইটের আলোয় পরিষ্কার দেখা যাচ্ছে কাকটাকে। ওর চোখগুলো পুকুরের জলের মতো টলটল করছে। কি ভীষণ আক্রোশ সেই চোখ দুটোয়। কয়েক পা পিছিয়ে এলো শ্রীলা। ওর বুকটা হাঁপড়ের মতো ওঠানামা করছে। একটা বিশ্রী শব্দ করে ডেকে উঠল কাকটা। ওর কাকার শব্দটা ভীষণ খারাপ কিছুর ইঙ্গিত দিল যেন। ঘরের কোনায় কোনায় প্রতিধ্বনি তুলে চলল বিশ্রী কা কা শব্দটা। শ্রীলা ছুটে গিয়ে জানালাটা দিয়ে দিলেন। তুমি রজনীগন্ধার গন্ধ পাচ্ছ না? চকিতে পিছন ফিরলেন শ্রীলা। কথা হারিয়ে গেল যেন মুখ থেকে। উঠে বসেছেন মহিতোষ। দৃষ্টিটা কেমন যেন। সেই দৃষ্টিতে জীবনের সামান্য লক্ষণটুকুও নেই। যেন একটা মৃতদেহই হঠাৎ ফিরে পেয়েছে তার প্রাণ। শরীরটা অসম্ভব ফ্যাকাশে দেখাচ্ছে মহিতোষের। কেঁপে উঠলেন শ্রীলা। সামনে তিনি কাকে দেখছেন? এ কি ওর স্বামী নাকি অন্য কেউ? আবার একবার মহিতোষের মুখে শোনা গেল সেই একই কথা। রজনীগন্ধার গন্ধ পাচ্ছ না তুমি? উফ, সে ফিরে এসেছে। ঠং ঠং করে একটা কুৎসিত শব্দ পাওয়া গেল এইবার। জানালার কাছে টোকা দিচ্ছে কেউ। মহিতোষের এমন আশ্চর্য হাব ভাবে শ্রীলা হতভম্ব হয়ে গিয়েছিলেন। সেই 18 বছর আগের ভয়ঙ্কর সময়টা ফিরে এসেছে এবার। অনুভব করতে পারছেন তিনি। ঠং ঠং করে হতে থাকা বিশ্রী শব্দটায় চিন্তায় ছেদ পড়ল। ভয়ে জানালার দিকে তাকাতে ইচ্ছে করলো না ওর। তবুও কি এক অমোঘ টানে চোখ চলে গেল সেই দিকেই। কাকটা কাছের জানালার উপর সমানে ঠোক্কর দিয়ে যাচ্ছে। চিৎকার করে উঠল শ্রীলা। শরীরের সব রক্ত যেন মাথার দিকে উঠে যেতে চাইল। অবশ শরীরটা হঠাৎ শব্দ করে পড়ে গেল মাটিতে। শব্দটা এতটাই জোরে হলো যে বাইরে থেকে ছুটে এলো সবাই। অম্লানের স্ত্রী ঘরে ঢুকে চিৎকার করে উঠল। মাটিতে পড়ে গিয়ে শ্রীলার মাথা ফেটে গেছে। রক্ত গড়িয়ে পড়ছে। একটা দাঁড় কাক সেই রক্ত ঠোঁট ডুবিয়ে শুষে নেবার চেষ্টা করছে। যেন কত দিনের তেষ্টা চেপে রেখেছিল কাকটা। মহিতোষ খাটে বসে হাসছেন দৃশ্যটা দেখে। বুড়ো বিবির খিদে পেয়েছে বুঝলে বৌমা? হাসিটা একই রকম রেখে বললেন মহিতোষ। ফিরে আসা শক্তি তান্ত্রিকের প্রত্যাবর্তন। 7:42 দুন এক্সপ্রেস বালামু জংশন পৌঁছানোর কথা। ঘন্টা দেড়েক লেটে চলছে গাড়ি। রাতের খাবার ওখানেই খাবার কথা। অজ্ঞতা গল্পটা শেষ করাই মনস্থ করলাম। কৃষ্ণ ঘোষ দুপুর থেকেই তাড়া দিচ্ছিল। শক্তি বাবা, আপনার কথা শেষ না হওয়া অব্দি ধৈর্য ধরতে পারছি না। সহযাত্রীটিও বার দুয়েক আকারে ইঙ্গিতে বোঝাতে চেয়েছেন ব্যাপারটা। আমি আবার শুরু করলাম। মহানদীর সঙ্গে নিজের ইচ্ছায় সংসার পাতলাম। আমি ছাড়া তাকে কেউই দেখতে পেত না। আমার কোনো কিছুরই অভাব রাখতো না সে। কিন্তু ওর শরীরের তাড়না ছিল ভীষণ। ভার্যা বা স্ত্রী হিসেবে তাকে সাধনা করে হয়তো মৃত্যু হয় অনেকের। কিন্তু আমার তখন পাগল যৌবন। যক্ষিণীদের বশে রাখবার সব কলা কৌশল আমাকে সেই শিখিয়েছিল। আর শিখিয়েছিল খারাপ অভিসন্ধি নিয়ে যে যক্ষিণীরা আসে তাদের জব্দ করবার নানা ফন্দি। কিছু যক্ষিণী আছে যারা কাসর ঘন্টার শব্দ এড়িয়ে চলে।
তাই গৃহস্থ বাড়িতে সন্ধেবেলায় ওই শাকে ফু বা কাসর ঘন্টা বাজানোর নিয়ম আছে। এই সবই আমি ওর থেকে শিখেছিলাম। আর গুরু অমর ভট্টাচার্য শিখিয়েছিলেন তাকে পরাস্ত করার মন্ত্র। গুরুর থেকেই জেনেছিলাম যক্ষিণীকে শুধু ডেকে আনলেই হয় না, তার প্রয়োজন যখন শেষ হয় বিধিসম্মতভাবে তাকে বিসর্জন করতে হয়। এইভাবেই চলে যাচ্ছিল সবকিছু। আমি নটি আর গুরুদেব। মামা বাড়ি ফিরতাম দিনান্তে, পাগল পাগল চেহারা আর খুশি খুশি মন নিয়ে। ততদিনে বড় মামার একজোড়া ছেলে মেয়ে হয়ে গেছে। আমার এই হাবভাবে মামিমা যে খুশি ছিলেন না তার আকার ইঙ্গিতেই বুঝতে পারতাম। ছোট মামা আমার পক্ষে ছিলেন সব সময়। হঠাৎ করেই গুরুদেব একদিন ডাক পাঠালেন ওই মন্দিরে, যেখানে বাবা মহাকালকে দেখে আমি মুগ্ধ হয়ে তাকে জানতে চেয়েছিলাম। গুরু বাবা বসেছিলেন মায়ের নাট মন্দিরে। আমাকে দেখতে পেয়ে হাতের ইশারায় কাছে আসতে বললেন। কাছে গিয়ে দাঁড়িয়েছি সবে, বলা নেই কওয়া নেই, হঠাৎ ওর ডান হাতটার বুড়ো আঙুল আমার কপালে চেপে ধরলেন। শীত করতে লাগলো আমার। ওহ, কি প্রচন্ড ঠান্ডা! চারিপাশে কারা যেন ঘন্টা বাজাচ্ছে, বড় বড় শিঙায় ফু দিচ্ছে। তার থেকে বেরিয়ে আসছে অপার্থিব একটা ধ্বনি। ও ছায়া জগতের গহীন অন্তরাল থেকে ভেসে আসছে কারোর ভাষা ভাষা কণ্ঠস্বর। বল কি চাস, ভোগ না যোগ, যোগ না জ্ঞান? জ্ঞান, আমি বললাম। যে জ্ঞান চায় তার যক্ষিণীতে কি কাজ? শরীর কেঁপে চলেছে তখনও আমার। আমি বিড়বিড় করে বলে চলেছি, জ্ঞান, আরো জ্ঞান চাই। গুরুদেব আমায় এই জগৎ থেকে মুক্তি দিন। ছিটকে সরিয়ে দিলেন তিনি আমাকে। তারপর বললেন, আজ রাতেই নটির বিসর্জন করবি তুই। আজ বৈশাখী পূর্ণিমা। তুই যে শক্তিকে দেখেছিস সেই সব নয়, তোকে মহাকাল মন্ত্রে দীক্ষা দেব আমি। নটির একটা মাটির মূর্তি তৈরি করে দিলেন আমায় গুরুদেব। নানা উপাচারে পুজো করা হলো সেটাকে। আমি যেন পুজোয় মনই দিতে পারছিলাম না। বারবার নটির সঙ্গে কাটানো সময়ের কথা মনে পড়ে যাচ্ছিল। মনে পাথর রেখে একের পর এক উপাচার শেষ করার পর গুরুদেব বললেন, সামনেই সর্বমঙ্গলা ঘাট, এই মূর্তিটা বিসর্জন করে আয় ওখানে। আমি মূর্তিটা নিয়ে যতই ঘাটের দিকে এগোই মনে হয় পেছন পেছন কেউ আসছে। অমর ভট্টাচার্য বারবার বারণ করেছিলেন পেছনে ঘুরে না দেখতে। আমিও পণ নিয়েছিলাম কিছুতেই পেছন ফিরে তাকাবো না। না তাকিয়েই আবক্ষ গঙ্গায় নেমে গেলাম। ভাসিয়ে দিলাম আমার ভালোবাসা, আমার নটিকে। মাটির মূর্তি ডুবে যেতে সময় লাগলো না খুব বেশি। হঠাৎই আমায় ভীষণ চমকে দিয়ে ভেসে উঠল মহানটি যক্ষিণীর মুখ। জলের মধ্যে খুব স্পষ্ট দেখতে পেলাম যেন ওকে। আমাকে খুব আস্তে করে ও যেন বলেছিল, সাধক, তোমার সিদ্ধি লাভ হোক। বিপদে আপদে আমাকে সঙ্গে পাবে সব সময়। তারপর মুখটা মিলিয়ে গেল, তলিয়ে গেল অতল জলে। সে রাতে বেশ কষ্ট বুকে নিয়ে ফিরেছিলাম গুরু অমর ভট্টাচার্যের বাড়ি। দরজার কড়া নাড়তেই সেদিন গুরুদেবী খুললেন দরজা, মুখে প্রসন্ন হাসি। ততদিনে দীক্ষার অনেকটি স্তর পার করেছিলাম। গুরুদেব হেসে বললেন, কাল তোর সন্ন্যাস দীক্ষা আর সাম্রাজ্য দীক্ষা একই সঙ্গে হবে রে বেটা। কোনো বিষয় গুরুদেবের তাড়া ছিল নিশ্চয়, না হলে একই দিনে দীক্ষার দুটো ভিন্ন স্তরকে অতিক্রম করালেন কেন আমার আজও মাথায় ঢোকে না। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে দীক্ষার আয়োজন শুরু হলো। সন্ন্যাস দীক্ষা হলো প্রথমে, এর পরেই হলো সাম্রাজ্য দীক্ষা।
দীক্ষার সময় আলাদা আলাদা মন্ত্র দেওয়া হলো আমার কানে। দীক্ষার কাজ শেষ করে গুরুদেব উঠে দাঁড়ালেন। আমাকে বললেন, তুই যোগের অভ্যেস কর, বাঁ নাকে শ্বাস বায়ুকে ভিতরে রাখ। শরীর হালকা হলে তার ডান নাক দিয়ে আস্তে আস্তে ছাড়, আমি আসছি। বেরিয়ে গেলেন তিনি। আমি অভ্যেস করতে লাগলাম গুরুর শেখানো শ্বাস যোগ। প্রথম প্রথম কষ্ট হলেও ধীরে ধীরে তা আমার সহ্য হয়ে গেল। প্রায় ঘন্টা খানেক এমনই চলল। ঘন্টা খানেক পরে গুরুদেব দরজা খুলে ঢুকলেন। তখন আমার শরীর অনেক হালকা হয়ে গেছে। যোগ সাধনা ছাড়া বৃহত্তর সাধনা সম্ভব নয়। বুঝতে দেরি হলো না। একটা বাঘের ছাল পেতে বসলেন গুরুদেব। তার আগে মাটিতে এঁকে নিলেন বিশাল একটা গোলাকার চিহ্ন। তার মধ্যে একটা 6মুখী তারা আঁকলেন। তারার মাঝে মাঝে একটা বজ্রের মতো চিহ্ন। বেশ কিছু সময় নিয়ে একটা ঘন্টাকে বারবার বাজাতে লাগলেন। হঠাৎ করেই খেয়াল করলাম তারার মাঝে যে বজ্র চিহ্নটা আঁকা হয়েছিল তাকে কেন্দ্র করে ঘুরছে একটা নীল আলো। বাঘছালের আসন থেকে উঠে দাঁড়ালেন গুরুদেব। আমার কানের কাছে নিয়ে এলেন ওর ঠোঁট। তারপর বললেন, মহাকালের দীক্ষা মন্ত্র। সেই মহাকাল যে দেবতা ওর মন্দিরে প্রতিষ্ঠিত, সেই বীজ আমি বলতে অক্ষম। সেই বীজ যত্রতত্র বলাও যায় না। মহাকালের বীজ আমার কর্ণগহ্বর দিয়ে শরীরের শিরায় শিরায় মিশে গেল, যেন বেড়ে গেল স্তনিতের স্রোত। চারিপাশে সেই ঘণ্টার ধ্বনি আবার শুনতে পেলাম। সেই দুর্গম পার্বত্য অঞ্চলের প্রাচীন শিব মন্দির যেন আবার ভেসে উঠল আমার চোখের সামনে। সেই শিবের উপাসনা করছেন একদল মুন্ডিত মস্তক পুরোহিত। মন্দিরের পাথরের দেওয়ালে সেই পুরোহিতদের সম উচ্চারিত মন্ত্রের শ্লোক ধাক্কা খেয়ে ফিরে ফিরে বেড়াচ্ছে। আহ, কি মনোরম দৃশ্য! শিঙা ফুঁকছে একদল লোক। মন্দিরের বাইরে পাহারা দিচ্ছে দুটো ভয়ঙ্কর দর্শন সারমেয়। আমি কেমন যেন ঘোরের মধ্যে বারবার জপ করে চললাম সেই মন্ত্র, আমার বীজ মন্ত্র। শব্দই ব্রহ্ম আর ব্রহ্মই ঈশ্বর। স্মরণ করে চললাম ব্রহ্মকে, স্মরণ করে চললাম মহাকালকে। মন্ত্রের মধ্যেই সেই মহাকাল স্বরূপ ব্রহ্ম লুকিয়ে আছেন। তাকে পেতে হলে বীজ মন্ত্রই স্মরণ করতে হয়। আমার সামনে যে যন্ত্রটা আঁকা হয়েছিল তা থেকে একটা কালো ধোয়া কুণ্ডলী পাকিয়ে ঘরের উপর দিকে উঠতে লাগলো। আনন্দে লাফিয়ে উঠলেন গুরু অমর ভট্টাচার্য। নিজের হাতে তিনি সেই ধোয়ার উপর ঢেলে দিতে লাগলেন মদ আর মাংস। চিৎকার করে বলে উঠলেন তিনি, হয়েছে, কাজ হয়েছে। আমারই বোঝা উচিত ছিল যে প্রথম ধ্যানেই শক্তি দর্শন করে সে তো মহাকাল সিদ্ধি পাবেই। এসব কথাই আমি শুনতে পাচ্ছিলাম ঘোরের মধ্যে। আমাকে ঝাঁকালেন তিনি, ঘোরের ভিতর থেকে বের করে আনলেন, মুখে ছিটিয়ে দিলেন গঙ্গা জল। তিনি বলতে লাগলেন, আজ থেকে শক্তি তান্ত্রিক মহাকাল সিদ্ধ। ভূত পিশাচ যক্ষ রক্ষ আজ থেকে সবাই তোর দাস। জানবি, মহাকালকে স্মরণ করলে কালের আবর্তের বাইরে যাওয়া যায়। যে কাল সেই কালই। যদি কখনো তেমন সমস্যায় পড়িস তাকে স্মরণ করবি, সে উদ্ধার করবে। এই কালের সাধনার সৃষ্টিতে আদিতে পৌঁছানো যায়। আর কিছুই বলেননি গুরুদেব। থামলাম আমি। ট্রেনও ততক্ষণে বালামু পৌঁছেছে। রাতের খাবার নিয়ে একটা লোক এসে ডাকাডাকি শুরু করেছে। খাবারগুলো সিটের এক কোণে রাখতে রাখতে কৃষ্ণ ঘোষ জিজ্ঞেস করলো,
বাবা, আপনি কি কখনো তাকে স্মরণ করেছেন আজ অব্দি? তিনি কি কখনো রক্ষা করেছেন আপনাকে? হেসে উত্তর দিলাম, একবার বেতালি যক্ষিণী নামের একটা যক্ষিণীর সঙ্গে মোকাবিলা করার জন্য তার স্মরণ নিয়েছিলাম। মহাকাল রুদ্র শিব আমাকে রক্ষা করেছিলেন, আর তাকে ডাকিনি কখনো। আমার জীবনের কাহিনী অনেক, কিন্তু শঙ্খ শুভ্র থেকে শক্তিতান্ত্রিক হয়ে ওঠার কাহিনী এই ছিল। মহাকাল সিদ্ধির ঘটনা ঘটার পর ফিরে গিয়েছিলাম মামার বাড়ি। থাকতাম মামা বাড়িতেই। একদিন হঠাৎ করেই দেহ রাখলেন গুরু অমর ভট্টাচার্য। তার দিন কতক আগেই আমাকে মহা সাম্রাজ্য দীক্ষা দিয়ে উপাচার সহযোগে বিরজা হোম করালেন। সংসার ধর্ম ত্যাগ করতে হলো, তবে গুরুর আদেশে গৃহত্যাগী হতে হলো না। ছোট মামাও দুর্ঘটনায় মারা গিয়েছিলেন। বড় মামার কঠিন অসুখ হয়েছিল। সবচেয়ে দুঃখের বিষয় হলো বড় মামার 2 সন্তানও হঠাৎ গঙ্গায় ডুবে মারা যায়। মামি কেমন পাল্টে গেলেন এরপরে। সংসারের অনেকটা আমাকেই চালাতে হতো। নিজের সংসারের প্রয়োজন ছিলও না কখনো। মহানতী আমার সেই শখ অনেক আগেই পূর্ণ করেছিল। গল্প শেষ হতে রাতের খাবার তোড়জোড় শুরু করলো কৃষ্ণ ঘোষ। রাতের খাওয়া দাওয়া সমাপ্ত করে শুয়ে পড়তে বেশি সময় নিলাম না আমরা, কেননা ভোর ভোরই হরিদ্বার পৌঁছায় এই গাড়ি। যদিও হরিদ্বার পৌঁছাতে সেই গাড়ি বেশ দেরি করেছিল, সকাল 8টা বাজিয়ে দিয়েছিল প্রায়। ওদিকে 6:45 তার পৌঁছানোর কথা। আমরা মানে আমি আর কৃষ্ণ ঘোষ এসে উঠেছি একটা আশ্রমে। 2 তলায় একটা ঘর আমাদের থাকার জন্য দেওয়া হয়েছে। জানালা খুললেই দেখা যায় গঙ্গা। মহাদেবের মাথার জটা থেকে নেমে এসে স্রোতস্বিনী চলেছে মর্তবাসীর তৃষ্ণা দূর করতে। যেমন তার রূপ, তেজও তেমনি। তার নির্মল পরশে সব অপশক্তির নাশ হয়। এখানে আসার উদ্দেশ্যই হলো গঙ্গার আরতি দেখা, আর তেমন কোনো জ্ঞানী কৌল সম্প্রদায়ের সাধুর দর্শন যদি পাই তার কাছ থেকে কিছু শিখে যাওয়া। দুপুরের দিকে একটু ঘুম দিয়ে বিকেলের শেষে বেরিয়ে পড়লাম আরতি দেখার জন্য। সূর্য তার শেষ আভাটা ছড়িয়ে দিয়ে মিলিয়ে যাচ্ছে পশ্চিম দিকের ঢালে। শঙ্খধ্বনি আর ঘন্টার শব্দ হচ্ছে ঘাটের দিক থেকে। বাজারে মানুষের ছড়াছড়ি। পায়ে পায়ে মন্দির আর দেবতার মূর্তিগুলো পার করে এগিয়ে যেতে লাগলাম। সুন্দর একটা বাঁধানো জায়গা দেখে বসলাম আমি আর কৃষ্ণ ঘোষ। পুরোহিতের হাতে জ্বলে উঠেছে পঞ্চপ্রদীপ। কোনো কোনো পুরোহিত আবার 2 হাতে প্রদীপ নিয়ে আরতি করছেন। বাজছে কাসর, ঘন্টা, শাঁখ, ছোট ছোট ঢোল। পুরোহিতদের মুখে মুখে ফিরছে বাবা মহাদেব আর মা গঙ্গার স্তুতি। দেখতে দেখতে ভেসে যাওয়া যায় এক অন্য জগতে। মনের আনাচে কানাচে উপচে ওঠে প্রশান্তি। ঠং 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 এক নাগারে বাতাস ভারী করে চলেছে মনোমুগ্ধকর ঘন্টার শব্দ। সেই শব্দকে ফিকে করে দিয়ে বেজে উঠল কৃষ্ণ ঘোষের মোবাইল ফোন। বিরক্ত লাগলো আমার। যে যন্ত্রের জগৎ থেকে শান্তি পেতে এত দূর আসা, সেই জগৎ যেন কিছুই ছাড়তে চায় না। আমাকে অবাক করে দিয়ে কৃষ্ণ ঘোষ বলে উঠল, শক্তি বাবা, আপনার একটা টেলিফোন এসেছে আমার মোবাইলে। ওপাশ থেকে নারী কণ্ঠ ভেসে উঠল, হ্যালো শঙ্খ আঙ্কেল, আমি অনন্যা বলছি, শ্রীলা সাউয়ের মেয়ে অনন্যা। ওকে চিনতে আমার কষ্ট হলো না। মনে পড়ে গেল 18 বছর আগের সব ঘটনা। যদিও ওর মা আমার কাছে প্রায়ই আসে। ওদের কুশল সংবাদ জিজ্ঞেস করতেই ও বলল ও কালই এসেছে বেঙ্গালুরু থেকে। এসেই দেখছে বাড়িতে বিরাট বিপদ। ওর বাবা হঠাৎ করেই রজনীগন্ধার
গন্ধ পাচ্ছে। আর কিছু বলার আগেই লাইনটা কেটে গেল। মাথায় ভিড় করে এলো 18 বছর আগের সেই স্মৃতি। এই সাউ পরিবারের উপরে নেমে এসেছিল বুড়ো বিবি মা ধূমাবতীর অভিশাপ। আমার চেষ্টায় সে যাত্রায় সেই অভিশাপের সঙ্গে লড়াই করা গেলেও লক্ষণ সেনের সময়কালের সেই প্রাচীন মূর্তি আমি আর কঙ্কালী দাদা মন্দিরে হোম যজ্ঞের মাধ্যমে ফিরিয়ে দিয়ে আসতে পারিনি। মন্দির থেকে মূর্তি ফেরত নেওয়া হয়েছিল ঠিকই, কিন্তু আমাদের সেই মন্দিরে যজ্ঞ করার অনুমতি দেওয়া হয়নি। চিন্তায় পড়ে গেলাম আমি। তাহলে কি সেই মূর্তির যথাবিহিত অভিষেক আর প্রতিষ্ঠা হয়নি? তাই যদি হবে, তাহলে এত বছর পর সেই অভিশাপ ফিরে আসবে কেন? অনেক আগেই তো সেই সাপে ওদের নির্বংশ হয়ে যাওয়ার কথা। আমি কৃষ্ণ ঘোষের উদ্দেশ্যে বেশ গলা চড়িয়েই বললাম কথাটা। চলো, কলকাতায় ফেরার সময় হয়েছে। বিহারীর পরিবারে হয়তোবা প্রতিশোধের কোনো সুপ্ত বীজ এখনো বেঁচে রয়েছে। কলকাতা না ফিরলে কিচ্ছু বুঝতে পারবো না। যেতে হবে চাকদাতেও। পরেশ ভট্টাচার্যের কাছে যেতে হবে একবার। কঙ্কালী দাদাকেও খুঁজে বার করতে হবে। অস্থির লাগলো ভীষণ। নেমে গেলাম সিঁড়ি বেয়ে। আজল ভরে গঙ্গা জল তুলে ছিটিয়ে দিলাম গায়ে, মাথায়। কিছুটা আরাম হচ্ছে। আবার এতগুলো বছর পর দেখা হবে বুড়ো বিবির সঙ্গে। বাবা মহাকাল যতক্ষণ সহায় আছেন তিনি রক্ষা করবেন। পরিকল্পনা সাজিয়ে নিতে হবে একের পর এক। মনে পড়ছে সেই ঠিকরনাথ সাধুর কথা, যাকে আমি গয়া স্টেশনে দেখেছি। তিনি একটা ইঙ্গিত দেওয়ার চেষ্টা করছিলেন সম্ভবত আমাকে। ওর কথা যেটা বোঝা যাচ্ছিল, আমার চারদিকে ধোঁয়া ভরে উঠেছে। ধোঁয়া মানেই যে ধূমাবতী, এটা আমার আগে বোঝা উচিত ছিল। কঙ্কালী দাদা না থাকলে হয়তো কিছুই করতে পারবো না। সবার আগে যেতে হবে ওর কাছেই। ঘাটের থেকে উঠে ফিরে চললাম আশ্রমের দিকে। কৃষ্ণকে একটু চিন্তিত দেখাচ্ছে। ও বোধহয় বুঝতে পারছে না হঠাৎ এমন মত বদল করে কলকাতা ফিরে যাওয়ার কি কারণ হতে পারে। চলতে চলতেই কৃষ্ণ বলল, দেখি টিকিটের কি ব্যবস্থা করা যায়। আমাকে আশ্রমে চলে যেতে বলে ও চলে গেল স্টেশনের দিকে। আমি চললাম নতুন একটা প্রতিদ্বন্দ্বিতার আহ্বানের বিরুদ্ধে নিজেকে তৈরি করতে। আজ ধ্যানে বসতে হবে। সামনের কঠিন পথ পাড়ি দিতে ধ্যান মনকে শান্ত রাখবে। লড়াইটা বেশ কঠিন, বুঝতে অসুবিধা হচ্ছে না। তাহলে বন্ধুরা, আজকের জন্য এখানেই গল্পটা থামাচ্ছি। এখনো এই গল্পটার অনেকটা অংশ বাকি আছে, আর সেখানেই রয়েছে আসল রহস্যের দিকগুলো। পরের এপিসোডে আমরা দেখব সাউ পরিবারের ওপর নেমে আসা অন্ধকার কোথায় গিয়ে মিশেছে। এই ক্রোধানল সত্যি কি মিথ্যে, না আরো ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে? তাই পরের ভিডিও অবশ্যই মিস করবেন না। পরের ভিডিওটা মিস না করতে হলে চ্যানেলটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলুন। আপনারা কমেন্টে জানাতে ভুলবেন না এত দূর পর্যন্ত গল্প শুনে আপনাদের কেমন লাগছে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।